আসসালামু আলাইকুম। মেডিকেলের পরীক্ষা যেমন প্রশ্ন কমন ছিল, ডেন্টালের ঠিক সেই রকম ইনশাল্লাহ কমন থাকবে। জাস্ট মাথার ঠান্ডা রেখে পরীক্ষা দিবা, দেখবা যে তোমার 90-95% কোশ্চেন্স আমরা যা পড়াইছি সেটা সামারি থাক, লাইভ কিংবা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস কিংবা হচ্ছে প্র্যাকটিস বুক, ডাইজেস্ট, কোশ্চেন ব্যাংক, সব কিছুর মধ্যে কোথাও না কোথাও আসেই আছে, থাকতেই হবে। কারণ আমরা সাজিয়েছি এমন করে প্রশ্ন যেই প্যাটার্নেই করুক এইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি তুমি দেখবা যে একটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট সেটা বহু জায়গায় আমরা আলোচনার মধ্যে আনি। তো আমরা আজকে ডেন্টালের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোর্সেস বিগত বছরে যেগুলো আসছে সেটা একটু জাস্ট দেখে নেব। আর আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা আমাদের মেডিকেলের কোর্স করেছিলে তারা নিশ্চয়ই শেষের দিকে যে বইগুলো পেয়েছিলাম, খেয়াল আছে একটা সুপার সাজেশন স্টাইল একটা বই ছিল না, এইখানে তোমার হচ্ছে শেষ পৃষ্ঠা বললে একটু ভুল হবে, এই গোটালটা তুমি পড়ছিলে। আরেকটা বই ছিল তোমার সম্ভবত এইরকম না, এরকম এইটার শেষ পৃষ্ঠায় তুমি দেখবে একটা সুপার মাস্টার প্ল্যান ছিল। তো এইটার শেষ পৃষ্ঠায় যে সুপার মাস্টার প্ল্যানটা ছিল সেইটা অনুযায়ী তুমি হচ্ছে যে ওই আগামীকালকের দিনটা পড়বা, যে এইখানে দেখো যে কোন সময় কোনটা রিভিশন দেওয়ার টাইম দিয়েছিলাম আমরা, ঠিক এইটাকে ফলো করে পড়বা, দেখবা যে খুব ইজি ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমরা আজকে দেখি, তোমরা কমেন্টস করবো। ওই 10 গুণোত্তর পদ্ধতিতে আমরা পড়বো, প্রতি 10টা করে এমসিকিউ খুব দ্রুততার সাথে দেখবো যে কোশ্চেন্সগুলো পারছো কিনা। এবং খেয়াল রাখবা যে ডেন্টালের কোশ্চেন্স মেডিকেলের চাইতে কিন্তু সত্যিকার অর্থে কাছাকাছি, তবে আমি যদি বলি যে একটু হচ্ছে কনসেপচুয়াল টাইপের বেশি, বড় বড় লাইন, তারপরে হচ্ছে যে কয়েকটা তথ্যকে মিল করে একসাথে প্রশ্নটা এখানে কিন্তু তুলনামূলক ভালো থাকে। তা আশা করি আমরা যে যেইভাবে পড়ছো ইনশাল্লাহ এটা ফলো করলে ইনশাল্লাহ অসাধারণ পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি, দেখি যে কি রয়েছে। হাইড্রোজেন পরমাণুতে প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তির অনুপাত। আচ্ছা, কিভাবে এই প্রশ্নটার উত্তর করব আগে, সেটা আগে আমাদের বুঝতে হবে যে এটা আসলে আমরা করব কি করে। দেখো, বেশিরভাগ জন কিন্তু এই উত্তরটা খোঁচর মোচর করে ফেলবে না, যে ভাই এটা আসলে কিভাবে হবে, জিনিসটা কি। দেখো, তোমাকে আমি একটা জিনিস বলি, প্রথম ও দ্বিতীয় স্তরের শক্তির অনুপাত, তাইলে শক্তির অনুপাত ই হচ্ছে 1/r1²। তার মানে শক্তি হচ্ছে যে ওই যে কক্ষপথ যেটা আছে সেটার বর্গের ব্যস্তানুপাতিক। সে কেউ বলবে হ্যাঁ ভাইয়া, তাহলে তো আমি বুঝতে পারছি যে এটা শক্তি হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক না? আচ্ছা, তাহলে বর্গের যদি ব্যস্তানুপাতিক হয়, তাহলে আমরা যদি বলি যে প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তির অনুপাত, তাহলে যে কেউ আমরা বুঝতে পারছি যে এটা কিরকম দাঁড়াবে বলো তো। যদি এরকম হয় যে E1 ডিভাইডেড বাই হচ্ছে E2 ইকুয়াল, তাহলে এরকম দাঁড়াবে না, R2² ডিভাইড বাই R1²। কারণ এই যে বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে নিচেরটা উপরে চলে গেল, মানে E1 এর নিচে R1² আর E2 বর্গের ব্যস্তানুপাতিক। তো তাইলে দ্বিতীয় মানে R2 মানে 2কে স্কোয়ার করি, প্রথম মানে 1কে স্কোয়ার করে, 2কে স্কোয়ার করলে 4, 1কে স্কোয়ার করলে 1, তাহলে 4:1। ক্লিয়ার? মাথায় আসছে তো আমি কি বলছি? তাহলে এটার আনসার হচ্ছে 4:1। তোমরা তো অলরেডি আনসার কারেক্ট করে ফেলছো, ভেরি নাইস। আচ্ছা, ক্ষমতা, বল ও বেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা আমরা যখন কানেক্ট করতে যাব তখন কিভাবে হইতে পারে? আমরা প্রত্যেকেই জানি যে ক্ষমতা যেটা আছে সেটাকে আমরা বলি P সমান হচ্ছে W/T, এই তো। W সমান আমরা বলতে পারি F.x, নিচে হচ্ছে T। আচ্ছা, তুমি খেয়াল করো তো, এই যে x/T স্মরণকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, এটা বেগ হয় না? যে কেউ বলবে হ্যাঁ ভাইয়া হয়। তাহলে আমরা বলতে পারি না বল এবং বেগ এই দুইটার গুণফলটাই হচ্ছে ক্ষমতা। তাহলে দেখো যে এরকম রয়েছে, প্রথমটাই রয়েছে P সমান F এবং V এর গুণফল। তাহলে দেখো যে ঠান্ডা মাথায় জাস্ট হচ্ছে একটু বুদ্ধি করে কারেক্ট করলে কিন্তু পারবা ইনশাল্লাহ। ওকে, নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ নির্দেশ করে? তাহলে আমরা দেখব যে তরঙ্গের যে হচ্ছে যে প্রকারভেদ আছে না, সেখান থেকে এই প্রশ্নটা আসছে। আচ্ছা, যান্ত্রিক তরঙ্গ মানে যেই তরঙ্গ হচ্ছে, সবসময় খেয়াল রাখবো যান্ত্রিক শব্দটা যন্ত্র থেকে আসছে, মেশিন। মেশিন হচ্ছে যে কোনো একটা জিনিসের মাধ্যম, তার মানে কোনটা হচ্ছে মাধ্যম দিয়ে চলে আর কোনটা মাধ্যম ছাড়া। তা মাধ্যম দিয়ে কোনটা চলবে? যেমন হচ্ছে পানি চলতে পারে, শব্দ চলতে পারে, এগুলো মাধ্যম দিয়ে চলে, ঠিক না? তাহলে কোনটি যান্ত্রিক তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করে? শব্দ তরঙ্গ। এটা হচ্ছে এক্স রশ্মি, বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, এগুলো কিন্তু মাধ্যম ছাড়া চলতে পারে, শূন্য মাধ্যমে যাইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? তাহলে দেখো বেসিক একদম। ওকে, তাহলে এটা হচ্ছে শব্দ তরঙ্গ। আচ্ছা, কোনটি সবচেয়ে কম ভেদনযোগ্যতা সম্পন্ন রশ্মি? কিভাবে করবা? ওই যে তোমার যে রশ্মিগুলো যে ছিল একদম মহাজাগতিক, গামা, রঞ্জন, অতিবেগুনি, খেয়াল আছে তোমার একেবারে 7টা রশ্মি, তার মধ্যে বলছে কম ভেদনযোগ্যতা। তা কি কি আছে দেখি? আলফা, এটার বেগটা কিন্তু সবচেয়ে কম। যার বেগ কম তার হচ্ছে যে ভেদনযোগ্যতা কম হবে, কারণ বেগ বেশি হলে কিন্তু ভেদনযোগ্যতাটা বেশি হয়। ওকে, সাধারণত এক্স রে এটার ভেদনযোগ্যতা বেশি আছে, বিটা রশ্মি এটারও বেশি, গামার তো আরো অনেক বেশি।
তাহলে কম ভেদন যোগ্যতা সম্পন্ন হচ্ছে আলফা রশ্মি। তার মানে এই প্রশ্নটা মূলত আসছে বিভিন্ন যে রশ্মিগুলো আছে এদের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা ভালো করে খেয়াল রাখবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের একক নির্দেশ করে? আচ্ছা, এটা কিভাবে আমরা আনসারটা করব? দেখো, মহাকর্ষীয় ধ্রুবক তুমি নিশ্চয়ই পড়ছো, ঠিক না? 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। কোথায় রয়েছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2? আচ্ছা দেখো, এই যে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, আবার দেখো এটা একটু বলে রাখি, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, ঠিক না? নিউটনকে কিন্তু আবার এটা লেখা যায়, নিউটন মানে কি বল, বল মানে কি ভর গুণন ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, গুণন হচ্ছে এম স্কয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা দেখি আমরা এটা কাটাকাটি করলে কি হবে। এটা কাটাকাটি করলে কিন্তু এরকম হতে পারতো, কেজি ইনভার্স 1 তারপর হচ্ছে মিটার কিউব সেকেন্ড ইনভার্স 2। দেখি এরকম কিছু আবার আছে নাকি? দেখছো এই যে এটার কাছাকাছি আসছে মিটার কিউব, ও দেখছো এটা সেকেন্ড ইনভার্স 2 দিলে কিন্তু হয়ে যাইতো। তার মানে খুচরা করে করে কিন্তু থাকতে পারে। ওই যে 100 টাকার একটা নোট, আবার সেটাকে 50-50, 20-20, 50-10, হ্যাঁ বুঝতেছো তো আমি কি বলছি? তাহলে এইভাবে কিন্তু হইতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে সি নাম্বারটা। তাহলে দেখবা কিন্তু যে এরকম করে, এটা কিন্তু হচ্ছে অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? আচ্ছা, বিচ্যুতির যখনই কথা আসবে তখন তোমার খেয়াল রাখতে পারে, একটা জিনিস শিখাই দেই, যার বেগ যত কম সেটার মানে এটাকে আমি একটু সহজ করে বলি, বিচ্যুতির ব্যাপারটাকে আমি তোমাকে বলি। দেখো এটা তাহলে বুঝতে পারবা। তরঙ্গ দৈর্ঘ্য এবং বিচ্যুতি যেটা আছে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক বিচ্যুতি, সহজ কথা, এটা লিখে রাখো। তার মানে কারো যদি তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তাহলে তার বিচ্যুতি বেশি। তাহলে আমরা জানি বেনি আসো কলার সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনির, তাহলে বেগুনির বিচ্যুতি সবচেয়ে বেশি বিচ্যুতি হচ্ছে বেগুনি। কত ইজি, বেসিক না? আচ্ছা, কার্শফের বা এটাকে এখন কির্শফ বলতেছে, কির্শফের দ্বিতীয় সূত্র নিচের কোনটি সংরক্ষণ নির্দেশ করে? আচ্ছা, সবসময় খেয়াল রাখবা কার্শফের যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রের মূল কথাটা কি সেটা যদি তোমাকে বলি, একদম মূল। তুমি দেখো যে মূল কথা যদি আমরা বলি, প্রথম সূত্রটা কি ছিল জানি, যে সামেশন অফ আই সমান হচ্ছে 0। দেখো, আর দ্বিতীয় সূত্র কি ছিল, সামেশন অফ ই সমান হচ্ছে সামেশন অফ আই আর। সবসময় খেয়াল রাখবা যে কোনো জায়গায় যদি একাধিক সূত্র থাকে, একাধিক সূত্র মানে এরকম দুইটা সূত্র, তারপর মেন্ডেলের প্রথম দ্বিতীয় সূত্র, নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র, তারপরে ধরো যে গ্যালিলিওর হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র, কেপলার, যত জায়গায় একাধিক সূত্র আছে, সহজ কথা, এই সব জায়গায় খেয়াল রাখবা প্রথম সূত্র যেই কথা বলে দ্বিতীয় সূত্র ওই কথায় বড় আঙ্গিকে বলে। যে ভাই এটা কি, এটা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। ধরো সূরা ফাতিহা পড়ছো না, আল্লাহ যা বলার কোরআন শরীফে যা আছে মূল কথা ওই 7টা লাইনের মধ্যে আছে। যে আপনি কি করেন, হ্যাঁ সত্যি কথা, গোটাল কোরআন শরীফের সামারি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিয়ে দিছে। আবার সারা দুনিয়ার যা দরকার সেটা কোরআন শরীফের মধ্যে আছে। তাহলে তুমি চিন্তা করো, মহাবিশ্বের সব তথ্যই প্রথম 7টা লাইনের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। সামারি, সুপার সামারি বলতে পারো। ঠিক তেমনি করে প্রথম সূত্র হচ্ছে সুপার সামারি, দ্বিতীয় হচ্ছে এটার এক্সটেন্ডেড ভার্সন। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? মানে এটাকে একটু বড় আঙ্গিকে বলছে। তা এই যে এখানে তুমি দেখো তড়িৎ প্রবাহ, এটা একটা শক্তি না? সবসময় খেয়াল রাখবা শক্তির যে রূপ আছে বিভিন্ন, এই রূপগুলো আছে না বিভিন্ন ভাবে হচ্ছে। তুমি দেখো আমরা নর্মালি হচ্ছে ঘূর্ণিঝড় ভয় পাই কেন? যে ওইখানে বলা যেতে পারে বায়ুর যে শক্তি সেটার জন্য আমরা ভয় পাই, ঘূর্ণিঝড় আসতেছে, ঠিক না? আচ্ছা, তারপরে আমরা জলোচ্ছ্বাসে কেন ভয় পাই? পানির মধ্যে যে শক্তি সেইটার জন্য আমরা ভয় পাই। এই তো ভূমিকম্প থেকে কম্পনের যে শক্তি সেটাতে ভয় পাই। তা আল্লাহ যদি কাউকে হচ্ছে যে অ্যাটাক করতে, মানে অ্যাটাক বলতে আল্লাহ কাউকে খবর করবে আর কি, কারণ আল্লাহ কোন শক্তিটা কাজে লাগায় জানো? আমি গোটাল কোরআন শরীফ পড়ে দেখলাম আল্লাহর যেই শক্তিটা কাজে লাগায়, শক্তি তো বহুরূপ আছে, যেমন হচ্ছে যে তোমরা জানো তো যে আলোক শক্তি, তারপরে হচ্ছে তড়িৎ শক্তি, এরপরে হচ্ছে যে সৌর শক্তি, বহু রকমের শক্তি আছে, 9টার মতো শক্তি আছে। তা আল্লাহ যেইটা অ্যাটাক দিবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি শব্দ শক্তি দিয়ে আল্লাহ অ্যাটাক করে। শব্দ শক্তি, শব্দ কোন দিক থেকে আসতেছে টের পাওয়ার আগেই শেষ, যখন টের পাইছো তখন নাই। তুমি মারাত্মক, তুমি মনে করো যে একটা জলোচ্ছ্বাস দেখতেছো, ভাই পালায় বাঁচলা, একটা ঘূর্ণিঝড় দেখলে পালাচ্ছ, ভূমিকম্প, শব্দের যে শক্তি কোন দিক থেকে অ্যাটাক করবে কেউ জানো? কারণ শব্দ যতক্ষণ তোমার কানে আসি পড়বে তার আগে তো তুমি বুঝতে পারবো না যে শব্দ আসতেছে। বুঝতেছো আমার কথা? তা শব্দ দিয়ে হচ্ছে আল্লাহ প্রচন্ড একটা শব্দের হচ্ছে একটা, মানে ওটা কি বলবো, যে
মানে ওইটা আজাব আকারে পাঠায় দেয়, একবারে শেষ হয়ে যায়। যাই হোক, যেটা বলতেছিলাম, কৃষকের দ্বিতীয় সূত্র নিচের কোনটি, তাহলে শক্তির যে আছে এইটা সংরক্ষণ নির্দেশ করে। ওকে ফাইন, আর এগুলো পড়ার দেখারই দরকার নেই। আচ্ছা, পজিট্রনের ভর কোন ভরের সমান? আচ্ছা, পজিট্রন যেটা রয়েছে সেটা সবসময় খেয়াল রাখবা, যে তোমরা নিশ্চয়ই জানো যে ওই যে ইলেকট্রন প্রোটন না, পজিট্রন হচ্ছে পুরুষ, প্রোটনের সাথে মিলবে, তাহলে ভর এটা কিসের সমান? ইলেকট্রনের সমান। জাস্ট মনে, যদিও প্রোটন হচ্ছে পুরুষ, এটা মনে রাখার জন্য কিসের সমান? ইলেকট্রনের সমান। ওকে, এটা দেখারই দরকার নেই। অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে? আচ্ছা, অপটিক্যাল ফাইবার এই জিনিসটা কি আমি তোমাকে একটু বুঝাই দিই, যে অপটিক্যাল ফাইবারের আসলে মূল ব্যাপারটা কি, যা তোমার মাথায় আসে। দেখবা একই সাথে দুইটা কাজ করে। ইন্টারনেট আছে, ডেটা ওইটার মাধ্যমে হচ্ছে আদান প্রদান হয়। ধরো একটা সরু কাঁচনাল তোমার ভিতরে, ধরো যে হচ্ছে এই গলা থেকে, ধরো যে কারো ইয়া করবো আমরা, ওটা কি কয়, যে এন্ডোস্কোপি করবো, এখানে আমরা অপটিক্যাল ফাইবারের ব্যবহার করতে পারি। ইন্টারেস্টিং। তার মানে অপটিক্যাল ফাইবারে মূলত আলোর যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, এইটা ঘটে। তাহলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে অপটিক্যাল ফাইবার কাজ করে। এটা ভালো একটা বেসিক কোশ্চেন্স। নরম লোহা দিয়ে নিজের কোনটি তৈরিতে বেশি উপযোগী? তা আমরা জানি যে নরম যে লোহা রয়েছে এটা প্রত্যেকে তোমরা জানো যে আচ্ছা আচ্ছা, নরম লোহা না, তড়িৎ চুম্বক, অস্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বক, চুম্বকশালী, এটা উত্তর করো তো দেখি। অনেকে উত্তর ভুল করবে। নরম লোহা নিজের কোনটি তৈরিতে বেশি উপযোগী? অনেক জায়গায় উত্তর ভুল আছে। 65 নাম্বারটা, এটা একটু উত্তর করো তো স্যার। হ্যাঁ, তাহলে নরম যে লোহা রয়েছে এটা কোনটি তৈরিতে বেশি উপযোগী? আচ্ছা শোনো, নরম যে কোনো জিনিস দিয়ে তুমি যে কোনো জিনিস খুব দ্রুত বানাইতে পারো, কিন্তু মনে করো যে ওইটাকে তুমি হচ্ছে যে দেখা গেল বানাইলা, আবার কিছুক্ষণ পরে ভ্যানিশ হয়ে গেল। তার মানে কি, তুমি নরম লোহাতে চুম্বকত্ব তৈরি করা খুব ইজি, কিন্তু বেশিক্ষণ সেটা থাকে না। তার মানে কি, এটা অস্থায়ী চুম্বক হবে। কেউ বলো অস্থায়ী, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ চুম্বক না, এটা নরম লোহা নিচের কোনটি তৈরিতে বেশি উপযোগী? অস্থায়ী চুম্বক তৈরিতে বেশি। তড়িৎ চুম্বক কেন বলতেছো? অস্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক। ওকে, আমি তার সময় বলতেছে যে এটা হচ্ছে যে অনুশীলনীতে উত্তর তাহলে ভুল দিয়ে রাখছে, এটাই হওয়া উচিত। অস্থায়ী চুম্বক। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, এটা প্রত্যেকেই জানো। ডি নাম্বার 0। ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কি ঘটবে? নিম্ন থেকে উচ্চ কয় না ভাই, আর উখালে উপরে উঠতেছে, কয় ভাই শোষণ টোষণ করতেছে, তার মানে কি শক্তির শোষণ। আর উঁচু থেকে নিচুতে আসলে শক্তির হচ্ছে বিকিরণ, ঠিক না? ওকে ফাইন, তাহলে এটা কি রয়েছে, যে নিম্ন থেকে উচ্চতে যখন যাচ্ছে তখন শক্তির শোষণ। তাই এটা মূলত এই যে বোরের যে পরমাণু মডেল, এটার মূল কথাটা খেলা আছে তো, ওই যে MVR সমান হচ্ছে NH/2π, এটা কৌণিক ভরবেগ হচ্ছে এইটা। আর নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তির শোষণ, আর উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তির বিকিরণ। ওকে, এই দেখতে পাচ্ছ ঠিকভাবে? আচ্ছা, কেন একটু খোঁজর মোচর মনে হচ্ছে। এরপরে যে পরিবর্তী চুম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলী তড়িৎচালক শক্তি আবিষ্কারকে কি বলে? দেখো, এইটার সামারিতে আমি যা বলছি টেকনিকগুলো কিন্তু বলে দিয়েছে সামারি ক্লাসে। একেবারে হুবহু গোটার লেকচারটা যাতে মুখস্থ থাকে, এখান থেকে যাই প্রশ্ন আসবে ওই সামারি থেকে ইনশাল্লাহ পুরো কমন পাবা, ঠিক আছে? তাহলে এটা কি হইতে পারে বলো দেখি, খেয়াল আছে? আমি একটু বলি। পরিবর্তী চুম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলী তড়িৎচালক শক্তি, পরিবর্তী দ্বারা বদ্ধ কুণ্ডলীতে, তার মানে পারস্পরিক হচ্ছে, তাহলে পারস্পরিক আবেশ, ঠিক আছে? পরিবর্তী চুম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলী তড়িৎচালক শক্তি আবিষ্কারকে এই পারস্পরিক আবেশ আমি কিন্তু টেকনিকগুলো বলে দিয়েছি, ওইটা দিয়ে শুরু করবা, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ মাথায় চলে আসবে। ওকে, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো, বস্তুটি কত আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে? এটা তাহলে উত্তর করার চেষ্টা করো, দেখি আমরা যে কিভাবে তোমরা বলতেছো। খুবই ইন্টারেস্টিং। অনেকে কিন্তু এটা মাথা আনতে পারবে না যে ভাই এটা কিভাবে করবো। আচ্ছা, আমি একটু বলে দিই। হ্যাঁ, নোটিফিকেশনের বোধহয় সমস্যা আছে। আচ্ছা, এটা অসম্ভব কিছু না, মানে ফেসবুক আল্লাহ জানে যে তারা কিভাবে চিন্তা করে, তাদের চিন্তাই হয়তো সবচেয়ে ভালো চিন্তা। কিভাবে করবো এটা? SSC 26 ফ্রাইডে মেডিকেল।
আচ্ছা আগে পড়াই, ফ্রাইডে মেডিকেল তো 26-এর নতুন কোর্স আসবে, ওইটা নিয়ে বলবো। আগে এটা আগে পড়ার মধ্যে পরে আগে দেখো, ক্লাস দেখো, আগে জানাবো। আচ্ছা খেয়াল আছে তোমাদের, বস্তুটি কত আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে? শোনো, হয়তো আগে একটা জিনিস বলি, যখন 45 ডিগ্রি করে নিক্ষেপ করবে না, কত আনুভূমিক দূরত্ব তোমার ওই খেয়াল, ফর্মুলাটা খেয়াল আছে? HERT দিয়ে বলছিলাম হার্ট, এখানে দুইটা ER A কেটে দিলাম, তাহলে H দিয়েছিল কি নাম বলো তো? V0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট 2G। আর কি ছিল খেয়াল আছে? V0 স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই G। আর টি কি ছিল? 2V0 সাইন থিটা নট ডিভাইডেড বাই G। তো এখানে বলছে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি যদি তুমি করো, তাহলে এখানে হচ্ছে সাইন, এই যে 2 থিটা যেটা আসবে, সহজ করে বলি এটা 90 ডিগ্রি, সাইন 90-র মান কত? 1। তার মানে এগুলো সব 1 হয়ে যাবে। সহজ করে তোমাকে আমি বলি, বস্তুটি কত আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে, এখানে তোমার যে জিনিসটা মাথায় আনবা, সেটা আনুভূমিক দূরত্ব মানে H আছে না, তাহলে খেয়াল রাখবা যে ধরো এই যে এটা ক্যালকুলেশন করা যায়, তবে আমি বলবো এটা এত ইম্পর্টেন্ট যে এটা তুমি ক্যালকুলেশন করে টাইম লস না করে, এটা যে আমরা ক্যালকুলেশন করি, আমি খেয়াল রাখার জন্য, যখন এটা 45 ডিগ্রি থাকবে আর এই যে বস্তুটি কত আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে এরকম যদি থাকে, তখন মূলত তুমি খেয়াল রাখবা যে এটাকে 2 দিয়ে স্কোয়ার করবা, মানে V0 কে 2 দিয়ে স্কোয়ার করলে কত? 4। তার মানে 4 গুণ দূরত্ব। খাড়া উচ্চতার কত আছে বলতো? খাড়া অনুভূমিক 45 বস্তুটি কত আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে? 90 ডিগ্রিতে করলে দ্বিগুণ হবে, আর এটাতে হচ্ছে 4 গুণ হবে। 4 গুণ কি আছে এরকম কিছু? খাড়া উচ্চতার 4 গুণ হবে। মাথা কি আসতেছে কিছু নাকি অনেকের? বুঝতেছো আমি কি বলছি? হ্যাঁ, একজন বলছে স্যার 65 হু পরিশীলনীর প্রশ্ন। আচ্ছা 65-র মধ্যে কি ছিল প্রশ্ন? আচ্ছা এটা বুঝতে পারছো, তাহলে খাড়া উচ্চতার 4 গুণ হবে। 65 কি ছিল প্রশ্নটা? আচ্ছা নরম লোহার নিচের কোনটি তৈরিতে বেশি উপযোগী? নরম লোহা তো আসলে ওটাতে তড়িৎ চুম্বকও হয়, অস্থায়ী চুম্বকও হয়, আসলে বইয়ে হুবহু আছে না। এইটা আসলে কি কব, এদের মানে ভুলগুলোর জন্য এগুলা নিয়ে আসলে মানে এদের উত্তর অপশন এরকম কেন দিবে রে ভাই? তড়িৎ চুম্বক তো আসলে হয়, অস্থায়ী চুম্বকটা বেশি আবার হয়, মানে নরম লোহা দিয়ে তড়িৎ, কারণ চুম্বক যেখানে তৈরি হয় সেখানে তড়িৎ, তো এটা বেশি স্পেসিফিক হচ্ছে অস্থায়ী চুম্বক, আর এটা না থাকলে তখন তড়িৎ চুম্বক দিবা। বুঝতে পারছো? আচ্ছা 69 নাম্বারটা আমি আরেকবার দেখাচ্ছি। তাহলে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি একটা বস্তুটি কত আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে? তার মানে কত আনুভূমিক দূরত্ব অতিক্রম করতেছে তুমি খেয়াল, যদি 45 ডিগ্রি বলে না, তাহলে 4 মানে হচ্ছে উচ্চতার হচ্ছে 4 গুণ হবে, 4H। ঠিক আছে, তো এইটা তোমাদের হচ্ছে তুমি ক্যালকুলেশন করে আমি করতে পারি, কিন্তু ক্যালকুলেশন করে অযথা টাইম লস করার কোনো যৌক্তিক কারণ নাই। এটা হচ্ছে আমার মতে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? এটা ক্যালকুলেশন করলে আমরা করতে পারি, কিন্তু দেখা যাবে যে হচ্ছে যে ওই শেষে ওইটাই আসবে। ঠিক আছে, 4 গুণই হবে, এটা খেয়াল রাখবা। ওকে, ক্যালকুলেশন করলে যে H এর ফর্মুলা দিব, তারপরে হচ্ছে আবার আর এর ফর্মুলা দিব, দিয়ে আবার দুইটার অনুপাত করলে হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হবে 1, সাইন 45 ডিগ্রি 1/√2। অত দরকার কি, তুমি এটা খেয়াল রাখলেই তো ইজি হচ্ছে। হ্যাঁ ফাহমিদের সময় বুঝতে পারছি। তাহলে এখন স্যার তো নিজে অত মূর্খ, তাহলে তড়িৎ চুম্বকে দেখো আর কি করবা। ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনকে বলা হয়। আচ্ছা তাহলে 70 নম্বরটা, হ্যাঁ, ইলেকট্রনের সাথে ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য যে রয়েছে এটাকে আমরা কি বলি? তো এইটাকেই আমরা বলি যে ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনকে এটাকে কম্পটন প্রভাব বলে। তাহলে এটাকে কম্পটন প্রভাব, ডি ব্রগলির তরঙ্গ কোয়ান্টাম তত্ত্ব এগুলো মোটেই একটা না, কম্পটন প্রভাব। ওকে, আচ্ছা একটি গ্রহের কক্ষীয় পর্যায়কাল টি এবং সূর্য হতে গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলারের তৃতীয় সূত্র কি হতে পারে? ওই যে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, তাহলে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, সি নাম্বারটা না। আচ্ছা আমরা 71 বন্ধু চলে আসছি না, দেখি আর কয়েকটা পড়ি, 25টা এমসিকিউ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দিবে না বইয়ে, ওই ঠিকই বলছে রিভা। 2 মিটার তরঙ্গের একটি তরঙ্গের বেগ এত হলে এর কম্পাঙ্ক কত? আচ্ছা তাহলে এটা বোঝা যাচ্ছে ভি সমান এফ ল্যামডা দিয়ে যদি আমরা করি, তাহলে যে কেউ বলবে যে এটা হচ্ছে যে ভি সমান এফ ল্যামডা দিলে বলছে কম্পাঙ্ক, ঠিক না? তার মানে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে ল্যামডা, এটা বেগ হচ্ছে ভি, কম্পাঙ্ক, তাহলে ভি সমান এফ ল্যামডা, অতএব কি আছে কম্পাঙ্ক মানে এফ সমান হচ্ছে ভি বাই ল্যামডা। ভি হচ্ছে কত? 300কে 2 দিয়ে ভাগ করলে 150, তাহলে 150 হচ্ছে হার্স, সি নাম্বারটা। আচ্ছা কৌণিক ভরবেগের পরিবর্তনের হার,
শোনো, সবসময় খেয়াল রাখবা যে যদি দেখা যায় যে কিছু প্রশ্নের দুইটা উত্তরই হচ্ছে, বইয়ে যেটা আছে সেটা তখন আমরা দিব, ঠিক আছে? ওকে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তা আমরা জানি যে কৌণিক ভরবেগ যে আছে এইটার যে পরিবর্তনের যে হারটা আছে এটা হচ্ছে, এইটাই তো মূলত ভরবেগের পরিবর্তন, বলের বস্তু ভরবেগের পরিবর্তনের উপর প্রযুক্ত বল। আর কৌণিক হইলে তখন বলটা কি হয়ে যায়? টর্ক হয়ে যায়। তাহলে টর্কের সমান, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান। ওকে, নিচের কোনটির দ্বারা আলোর 8 তরঙ্গ প্রকাশিত হয়? তাহলে এই যে অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য যে রয়েছে এই দুইটার পার্থক্য করি আমরা কি দিয়া? পোলারায়ন দিয়া, ঠিক না? তাহলে পোলারায়ন কোনটা? সমাবর্তন। তাহলে আলো যে 8 তরঙ্গ এটা হচ্ছে সমাবর্তন দ্বারা হচ্ছে প্রমাণিত হয়। দেখি তারপর কি রয়েছে। নিচের কোনটি দৈর্ঘ্যের সর্বাপেক্ষা ছোট একক? দৈর্ঘ্যের সর্বাপেক্ষা ছোট। তাহলে বুঝতে পারছো এই যে বিভিন্ন যে এককগুলো আছে সেটার কোনটা কত মান বোঝাচ্ছে সেই জিনিসটা থেকে এটা প্রশ্ন আসছে। হ্যাঁ, ইকরা সিমি এগ্রির ব্যাসের বলবো। নিচের কোনটির দৈর্ঘ্যের সর্বাপেক্ষা ছোট একক? মানে মাঝখানে আমরা এই যে অসুস্থ হওয়ার কারণে এই যে এদের আমি ডেন্টালের কয়েকটা ক্লাস নিতে চাইছিলাম এক্সট্রা, কিন্তু এটা তো আমরা যদিও আল্লাহর মতো সমস্যা নাই, কারণ সবগুলো জিনিস আমরা পড়াই ফেলছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা না। তাহলে এটা আমরা বলতে পারছি যে অ্যাটোমিটার যেটা রয়েছে সমত 10/18 বোধ হয়, ঠিক না? ওইটা হওয়ার কথা হচ্ছে যে সবচেয়ে ছোট। জি কে, আচ্ছা তাহলে এবার আমরা একটু দেখি সাধারণ জ্ঞান কি টাইপের কোশ্চেন আছে, একটু দেখলে একটা আইডিয়া। মূলত আমরা যা পড়ছি ইনশাআল্লাহ সেগুলো থেকে আসবে আশা করা যায়। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, কত সালে মাস্টারদার সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়? তাই এই প্রশ্ন তো আর আসবে না, কিন্তু আমরা একটা আইডিয়া নিতে পারি যে ঠিক আছে এরকম হইতে পারে, ঠিক না? তাহলে হচ্ছে যে মাস্টারদার সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়েছিল সম্ভবত 1934 না? ওকে। শহীদ আসাদ দিবস কত তারিখে পালিত হয়? তা আমরা জানি এটা 20 জানুয়ারি, ওই গণ অভ্যুত্থান যে হয়েছিল সেটা হচ্ছে শহীদ আসাদ দিবস, ঠিক না? 20 জানুয়ারি। আচ্ছা, বিশ্বব্যাংক কোন তারিখে বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? তার মানে সাম্প্রতিকের মধ্যে এই টাইপের কোশ্চেন, যদিও এবার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কোশ্চেন্সের মধ্যে একটু থাকবে। তাহলে নিম্ন মধ্যম আয়ের দেশ 1 জুলাই 2016 না 1 জুলাই 2015, ওই যে এসডিজি 2015-তে হইলো, হ্যাঁ, এমডিজি 2015-তে শেষ হলো, এরকম আর কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা রয়েছে। আচ্ছা, বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? তা আমরা প্রত্যেকেই জানি এটা, যে সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমার চাকমা, ঠিক না? আচ্ছা, চাকমারাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম উপজাতি। ওকে, ফাইন। তাহলে হচ্ছে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? চাকমা। জাস্ট দেখে নাও প্রশ্নগুলো যে কিরকম আসতেছে। 1954 সালে প্রাদেশিক যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল? তার বুঝতেই পারছো যে এই প্রশ্ন যেহেতু দিয়েছে তার মানে হাসিনার আমলের প্রশ্ন, নৌকা ছাড়া আর কি হবে, ঠিক না? এইবার তো আর আসার চান্স নাই, জাস্ট হচ্ছে যে দেখা আর কি। বাংলাদেশের মুদ্রা হিসাবে টাকা কোন তারিখে চালু? দেখো এদের প্রশ্নগুলো কিন্তু ডেন্টালের প্রশ্নগুলো যদি তুমি একটু দেখো তাহলে দেখবো যে একটু খোঁচর মোচর আছে, ঠিক না? 5 মার্চ 1972, 21 আগস্ট 1972, 7 মার্চ। তাহলে টাকা হচ্ছে 4টা বর্ণ আছে, 4 মার্চ। খেয়াল রাখো, টাকা ইংরেজিতে লিখলে জাস্ট মনে রাখো 4 মার্চ 1972। দেখছো কি টাইপের প্রশ্ন। মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? তাহলে মুক্তিযুদ্ধের যে বীরশ্রেষ্ঠদের সাথে সম্পর্কিত এটা আমরা জানি যে এখান থেকে সবচেয়ে শেষে কে হচ্ছে যে মারা গিয়েছেন আর কি, সম্ভবত, হ্যাঁ 25 বছর দেখাবো আজকে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ওকে, এরপরে বীরশ্রেষ্ঠদের মধ্যে কে নৌবাহিনীর সদস্য ছিলেন? তার মানে স্কোয়াড্রন, নৌবাহিনীর হচ্ছে কে ছিলেন? স্কোয়াড্রন লিডার কিন্তু হচ্ছে বিমান না, ওটা হচ্ছে বিমান বাহিনী হবে। তাহলে আমরা জানি যে ওই যে রুহুল আমিন ছিল না, ইনি সম্ভবত বীরশ্রেষ্ঠদের মধ্যে নৌবাহিনীর সদস্য, মোহাম্মদ রুহুল আমিন। ঠিক আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট তো এটার প্রশ্নই আমরা আর লাগবো না, ঠিক আছে। বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? তাহলে বাংলাদেশ হচ্ছে যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, হ্যাঁ ধানের শীষ দিয়ে, এখনো ধানের শীষও এখন প্রেসারের মধ্যে আছে, তো ধানের শীষও হবে না। ঠিক আছে, এটা জাস্ট বললাম আর কি। তাহলে বাংলাদেশের কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য? এটা আসলে প্রশ্নটা ঠিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তো সদস্যপদ আছে, কমনওয়েলথ তো আছে, মুদ্রা, এটা প্রশ্নটা যাই হোক। আচ্ছা, ইংরেজিতে আমরা যাই দেখি ইংলিশের প্রশ্নগুলো কিভাবে আসতেছে। ওকে,
ফাহমিদা সুমাইয়া বইয়ে যদি স্পেসিফিক করে হচ্ছে তড়িৎ চুম্বক দেয়, তড়িৎ চুম্বকও হয় কিন্তু উত্তরের অপশনে, কিন্তু অস্থায়ী চুম্বকটা বেশি। মানে জিনিসটা আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। ধরো তোমাকে বলছে যে নাবিল ভাই স্যারের বাসা কোথায়, বাংলাদেশ, ঠিক আছে, রংপুর, আরও ঠিক, ডোমার একেবারে স্পেসিফিক। তো অস্থায়ী চুম্বক তড়িৎ চুম্বক তো হয় ওইখান থেকে, ঠিক আছে। তো এখন প্রশ্নটার মধ্যে স্পেসিফিক বেশি বুঝাইছে, এখন টিচার তো আর অত চিন্তা করতে পারবে না, সেক্ষেত্রে ঠিক আছে এটা, ওকে। আচ্ছা, দি নাম্বার অফ অক্সিলারি ভার্ব ইংলিশ, ইংলিশে অক্সিলারি ভার্ব কয়টা আছে এটা মনে রাখার জন্য আমি বলি 12 বইয়ে আছে না, এরকম অক্সিলারি ভার্ব হচ্ছে 12, ঠিক আছে। তাহলে হচ্ছে 12টা আছে, 12 বইয়ের মতো অক্সিলারি ভার্ব হচ্ছে 12। ইংলিশ তো অনেক মজাই লাগে আমাদের না। হুইচ আর দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, কোনটা সিঙ্গুলার ফর্ম? তুমি দেখো আমাদের, আমি ওই সামারিতে ইংরেজি নাম্বার জেন্ডারে যা পড়াইছি নাম্বারে, এবং আমাদের বইয়ের মধ্যে যা আছে এটা এর মধ্যে আছে। 26-এর নতুন ব্যাচ আসতেছে সবগুলো। আমরা হচ্ছে যে শোনো, আমাদের একটা ব্যাচ থেকে ফট করে চালু করে আমরা করি না কেন, আমাদের যে স্টুডেন্টরা একটা ব্যাচ পড়ে তাদের আগে আমরা রিভিউ নেই, ওদের আগে মনটা খুশি, মানে ওদের মন খুশি বলবো না, যে আমাদের নিজেদের মন খুশির জন্য, যে হ্যাঁ যেই সার্ভিসটা দেওয়া উচিত সেটা দিতে পারলাম কিনা, এই জন্য ওইটা পূরণ করে ওদেরকে কথাটা আমরা কিভাবে দিয়েছিলাম সেটা নিজেদের কাছে সৎ থেকে তারপরে হচ্ছে আমরা কোর্সগুলো নতুনভাবে আনি, এইটা হলো ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম? এজেন্ডা, এটা হচ্ছে প্লুরাল, এজেন্ডাম সিঙ্গুলার। ফর্মুলা, ওএসএস, রেডিয়াস, রেডিয়াস হচ্ছে তোমার ইজ ইন সিঙ্গুলার ফর্ম। বলো দেখি 87 নাম্বারটা কে পারছো? একেবারেই কমন কোশ্চেন্স, হ্যাঁ 87 ডি, ভেরি ফাইন। রেডিয়াস যেটা এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে কিন্তু আছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবো। তারপরে বাকি সবগুলো হচ্ছে প্লুরাল ফর্মে আছে, ওকে। তাহলে রেডিয়াস যেটা রয়েছে এর প্লুরাল কিন্তু রেডাই, এবং খেয়াল রাখবা যে আমরা যেগুলো বলছি সেগুলো থেকে ইনশাল্লাহ আসবে। 87 ডি, এই 86 হচ্ছে 12 এ নাম্বারটা, আর 87 হচ্ছে ডি, রেডিয়াস। দি অ্যান্টোনিম অফ পারপেচুয়াল, পারপেচুয়াল মানে হচ্ছে আমরা জানি যে ওই যে কয় না অনেকেই, শোনো পার্মানেন্ট, পার্মানেন্ট মানে কি? পারপেচুয়াল, চিরস্থায়ী। তাহলে অ্যান্টোনিম মানে এর বিপরীত, পার্মানেন্ট তো হবে না, এভার লাস্টিং হবে না, জেনে মোমেন্টারি, মোমেন্টারি মানে সাময়িক। ওখানে ভাই হটে মোমেন্ট, ওই শেষ আসলে চলে গেল, ঠিক আছে, তাহলে মোমেন্টারি। তাহলে অ্যান্টোনিম অফ পারপেচুয়াল হচ্ছে মোমেন্টারি, ওকে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, দেখি এটা করো, দেখি কোনটা ওয়ার্ড হচ্ছে সঠিক হচ্ছে স্পেলিং রয়েছে, এটা আমরা দেখে বলতে পারো কিনা। আচ্ছা দেখো এখানে কি বলছে, রেন ডেস বাস, মানে হচ্ছে যে এটা মানে মিলিত স্থান এরকম বোঝায়, তো ঠিক আছে, এটাই আছে রন্ডেরোভাক্স। আর দেখার দরকার নেই, প্রথমটায় কারেক্ট হয়ে গেছে, আর অন্যগুলো দেখে ওটা কি শব্দ ছিল অত দরকারের নেই, ঠিক আছে। এটা দেখো এখানে ভুলটা কোন জায়গায় হচ্ছে দেখাইছে, ও ইউএস আছে, ঠিক আছে, তারপর এই যে দেখো রেন, এটা আসলে জানার বিষয়, ঠিক আছে। তো এই প্রশ্নটা একটু কঠিনই বলা যেতে পারে, অনেকে আগে থেকে না জানলে এই লেভেলে পারার কথা না। আচ্ছা, দি মিনিং টু প্লে ফেয়ার, হ্যাঁ হোয়াট ইজ শো, টু প্লে ফেয়ার, ঠিক না? এটা আসলে কি বোঝাচ্ছে বলো দেখি? মানে বলতেছে যে ভাই নিয়ম মাফিক ভাবে খেলো, টু প্লে মিলি না, টু অ্যাভয়েড চিটিং, চিটিং করা যাবে না, এটা ভালো। টু প্লে কর্ডিয়ালি না, টু প্লে উইথ কোয়ারেল না, উইদাউট কোয়ারেল না, টু অ্যাভয়েড চিটিং, দেখবে চিটিং করিও না। অনেকে তো আবার খেলার মাঝখানে করেই, কয় এভরিথিং ইজ ফেয়ার। হ্যাঁ আচ্ছা, হুইচ প্লেয়ার কি, হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড এজ এ সিঙ্গুলার, ও কোন প্লুরালটা সিঙ্গুলার হতে পারে দেখি, এটা বলতে পারো নাকি? 91 নাম্বারটা মজা আছে কিন্তু, কোশ্চেন্সে মজাই লাগে। দেখি এটা বলতে পারো কিনা। মানে বলছে যে এমন এখানে 4টার মধ্যে এমন একটা শব্দ আছে যেটা সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত, ইথিক্স। ইথিক্স কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুইটা হতে পারে, হ্যাঁ এটা হয় কিন্তু। বুকস, এটা সিঙ্গুলার, মানে বুকস শব্দটা সিঙ্গুলার কিন্তু বুক এসটা থাকবে না। ইউনিভার্সিটিস, এটা ইউনিভার্সিটি হবে। প্রিন্সেস, প্রিন্স হবে। কিন্তু ইথিক্স শব্দটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, প্লুরাল হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে 91 হচ্ছে ইথিক্স, ওকে। দি পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু বোথ প্লেজার অ্যান্ড পেইন ইজ কল্ড, ও ভেরি নাইস। মানে বুঝতেছো না ভাই, তাক দুঃখ হোক আর আনন্দ দুইটাই তার কাছে সেম, হ্যাঁ। তো এই ধরনের লোকের একটা স্পেশাল নাম আছে, তুমি কি জানো? কয় না, ওই যে সুফিবাদের গাজালি রহমাতুল্লাহ ছিল, তারপরে মার্কাস অরেলিয়াস ছিল, স্ট্রাইক বলে। তার মানে এরা হচ্ছে মানে যে কোনো পরিস্থিতিতে হোয়াট এভার হ্যাপেন্ড হ্যাপেন্ড ইজ কারেক্ট, ঠিক আছে। মানে কোনো কিছুতেই
নাথিং। তাহলে স্টোইক, হ্যাঁ, সেন্ট, হারমিট, অ্যাসেট, স্টোইক, ঠিক আছে। দি পারসন ইজ ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন, বা বলা যেতে পারে তার কোনো যা হয়েছে, ধরো যে তুমি মেডিকেল অ্যাডমিশনে ফার্স্ট হয়েছো, ওকে, তোমাকে আসি বললো যে ভাই তোমার 10 কোটি টাকা লস হয়েছে, ওকে, মানে ইনডিফারেন্ট, কিছুই না। তাহলে স্ট্রাইক এরকম হইতে পারলে কিন্তু অন্যরকম, হ্যাঁ, আনবিলিভেবল এবং খুব আলটিমেট ফ্রিডম। এডুকেশন ইজ দ্য মোস্ট এটা প্রেসিং নিড অফ দ্য টাইম। হ্যাড দ্য প্রেসিং, হ্যাঁ, এটা তোমরা উত্তর করবা, দেখি বলতে পারো কিনা এটা। মেডিকেল ডেন্টালের কোশ্চেন্স বেশ নাইস, কারণ হচ্ছে যে সব কিছু মিলে, মানে একজনের মোটামুটি একটা নলেজ থাকলে আল্লাহর মধ্যে সে ভালো করে না। অ্যাসেটিক হবে না। আচ্ছা, প্রেসিং শব্দটা কি অর্থে ব্যবহার হইতে পারে? দেখো, এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ দ্য টাইম। প্রেসিং না, নিড হচ্ছে নাউন, নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি প্রোনাউন, অ্যাডভার্ব, যারা ভার্বাল অ্যাডজেক্টিভ, তার মানে এমন একটা ভার্ব যেটা আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ঠিক আছে। হ্যাঁ, কোনো কিছুতে যায় না, আসে না, মানে ভার্বাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? তাহলে প্রোনাউনের দেখো সবগুলো আমরা প্রোনাউনের যে ক্লাসিফিকেশন, ডক্টর, ইন্টার্ন, খেয়াল আছে, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, তারপর বলছিলাম যে হচ্ছে রিসিপ্রোকাল, তারপরে হচ্ছে ইনডিফিনিট। তাহলে দেখো ডেমনস্ট্রেটিভ, কোনো কিছু নির্দেশ করা, দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে দেখো তো কোনটা হবে? ইয়োর সেলফ, হি, হু, দোজ। দোজ যে শব্দটা, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ভেরি নাইস। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? দেখি এটা তোমরা বলতে পারো নাকি, ডিসিপ্লিনটা কোন ধরনের নাম? আচ্ছা, ডিসিপ্লিন শব্দটা কিন্তু বহু অর্থে ব্যবহার হয়। বহু অর্থে বলতে কিরকম? যেমন আমি যদি বলি যে আপনার ডিসিপ্লিন কি, তারপরে আপনি কোন সাবজেক্টের, এইটাও কিন্তু বোঝায়। মিরাজউদ্দিন, হ্যাঁ, মানে এই যা কিছু ঘটুক কোনো কিছুতেই, হ্যাঁ, কোনো কিছু না, আপার কথা চলে আসলো না। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? দেশটা উন্নত কখন হবে জানো? যখন পলিটিক্যাল লিডারের কোয়ালিটি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই লেভেলের হবে। সোর বাটপাত দিয়ে দেশ চলবে? মূর্খ, ওর নিজেরই তো টাকা নিয়ে ধান্দাবাজি শুরু করে দিবে। এই যে নতুন যে দল হচ্ছে, যারা এই দল করতেছে, এদের আসলে ইনকাম কি? এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন দাঁড়াবে। এরা কি আসলে নিজেরা, মানে ব্যাপারটা হলো যে এমন লোকজনকে দেওয়া উচিত যারা হচ্ছে যে সব দিক দিয়ে অসাধারণ। যেমন ইউনূস স্যার, ওর কিন্তু ওই যে প্রাইম মিনিস্টার হয়েও সে 1 টাকাও খাবে না, কারণ তার এটার প্রতি আকর্ষণ দরকার নেই। তো এইরকম লোক দিলে দেশের উন্নতি হবে। আর যদি চিন্তা করে আমি ওই জায়গায় বসবো, বসে নিজেই টাকা পয়সা চুরি করবো, আর মানসিক তুমি নিজে চুরি করে আরেকজন চুরি করবে না, হয় তোমার কথা শুনবে, কবে হয় খাবে, আমি খাবো না, সেইটা হয় আর কি। নতুন দল মারামারি মানে কে? আচ্ছা, এরা দেশ সেবা করবে, দেশ সেবা করতে আসে মারামারি কেন? তার মানে টাকা ভাগাভাগি নিয়ে ক্যান্দাম লাগিয়ে গেছে। সবসময় খেয়াল রাখবা, এটা কমন সেন্স কাজে লাগাবো। যে কি ব্যাপার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, ওনাকে যে বললো যে আপনার ছেলেকে আমরা খলিফা বানাবো, বলছে না, আমি ওর জীবনটা কি এইভাবে এত প্রেশার দিব না আমি আমার ছেলেকে। কারণ হচ্ছে যে আমি যে প্রেশারের মধ্যে গেছি, উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর সিরিজটা দেখলে বুঝতে পারবা। কারণ উনি চায় নাই, ওনারা কেউ চায় নাই, ওনাদেরকে দেওয়া হয়েছে, তারপর ওনার কাছে বাবারে বাবা। আর এরা মনে করো যে হ্যাঁ এটা ইসলামে ঠিক আছে, ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা কি বলে, হ্যাঁ ইউসুফ, হ্যাঁ ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালাম, উনি সবচেয়ে সৎ ছিল, সব দিক থেকে হচ্ছে বুদ্ধিমান ছিল, উনি বলছে আমাকে এই দায়িত্ব দেন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো যে একজনের কোয়ালিটি নাই, ও আন্দাজে কেন হইতে যাচ্ছে, তার মানে টাকা খাবে। এটা কমন সেন্স কাজে লাগাবা, বুঝতে পারছেন? ও ছাত্রলীগের সবাইকে পদ দিচ্ছে, তাহলে কি হবে? এ সমান বি, বি সমান এ, আর নামগুলো তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি ফাইন, যে নাউন টাচ করা যায় না, ডিসিপ্লিন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে আমার মনে হয় যে আমাদের বুদ্ধিমান হওয়া উচিত। আমরা যারা ভোটার, প্রত্যেকেই হচ্ছে যে যে মানে আমেরিকান পলিটিক্সটা সবচেয়ে অসাধারণ, ওইরকম করে ভোট সিস্টেম করা উচিত। যারা দাঁড়াইতে চায় তাদের প্রত্যেকের হচ্ছে অন ক্যামেরা আলোচনা হবে, দেশের কি জন্য কি করবে, দেশের জন্য তুমি কি করো, তার প্ল্যানিং কি সেটা দেখাও। যেমন একটা কোর্স চালানোর আগে আমরা বলি না যে আমরা তোমাদের এইভাবে পড়াবো, এইটা, এইরকম। সে যে দেশের ক্ষমতা আসতে আসতে কি জন্য ভাই, তোমার কামটা কি? ও আমি টাকা খাবো, টেন্ডারবাজি করবো, মানসিক ধমকাবো, দরকার নাই, ডিলিট করো।
সে ভাই হ্যাঁ এই ভীষণ আছে, দেখো সবাই ভীষণ দেখাবে, জনগণ শুনবে, যারটা ভালো লাগবে তাকে প্রাইম মিনিস্টার বানিয়ে দেবে, গেম ওভার। এইটা হইলে সবচেয়ে মজা হইতো, কিন্তু এইটা না হয় কি মিছিল করবে, মিটিং করবে, মানসিক ধমক মারবে, ঠিক আছে, গুন্ডা পান্ডা নিয়ে 2000 জন মিলে একটা হচ্ছে যে স্লোগান দিবে, কয় বড় নেতা, কিসের নেতা হয়েছে বাটপার। বুঝতেছ? এই কমন সেন্সটা আমাদের মাথার মধ্যে আনতে হবে। আসলে ঢাবিয়ান টাবিয়ান বলে কথা না, সব জায়গায়, মানে এখানে বললামই তো, খুব ডিসঅনেস্টির কারণেই হচ্ছে এই সমস্যাগুলো হয়েছে। তুমি খেয়াল করো যে আমরা তো একটা জিনিস লক্ষ্য করছি ভাই, বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে খুবই নাইস। এই আন্দোলন কিন্তু 5 জন 10 জন 20 জনের না, সবাই করছে। এই জন্যই হাসিনার মতো পাওয়ারফুল অটোক্র্যাট হচ্ছে দেশ ছেড়ে পালাইছে, সবাই নামছে। কিন্তু যারা হচ্ছে ওই সময় আন্দোলনের ওই যে মার্কেটিংটা সাইনবোর্ড দিয়ে হচ্ছে ধান্দাবাজি করতে আসতেছে, এরা খেয়াল রাখতে হবে এরা চূড়ান্ত রকমের ধান্দাবাজ, নিম্ন শ্রেণীর লোক। কেন রে বাবা, তুমি তোমার বাপ মার জন্য যেমন জীবন দিবে, দেশকে বাঁচানোর জন্য সবাই নামছে, সবাই, যার যতটুকু ক্যাপাসিটি ছিল, মোটামুটি 90%। নাইলে কি হাসিনা পালাইতো? ওর পাশে লোক থাকলে থাক। কিন্তু ওইটাকে যারা দিয়ে কয় যে আমি দেশের ওই সময় হচ্ছে আন্দোলন করছে, এই জন্য আমাকে পদ দেওয়া লাগবে, এই জন্য আমাকে হচ্ছে, কেন রে বাবা, ওইটা দিয়ে কি দেশ চলবে? হাসিনার জন্য সবাই হচ্ছে আন্দোলনে নামছে, দেশ চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে ফেয়ার হইতে হবে, কিন্তু ফেয়ারনেস না আসলে, মূল ব্যাপার হচ্ছে পলিটিক্যাল জিনিসটা সবচেয়ে অনেস্টির সাথে হইতে হবে, তাহলে সবচেয়ে দেশ ভালো হবে। এটা কেন তোমাদের বলতেছি, এই যে তোমরা স্টুডেন্টরা অনেক সময় মনে করো না পলিটিক্স তোমাদের বিষয় না, তোমাদের আরো সবচেয়ে বেশি, কারণ তোমরা ফিউচার না, বাংলাদেশের ফিউচার তো তোমরা যদি পড়াশোনা সবচেয়ে ভালো করো, ক্যারিয়ার যদি তোমাদের সবচেয়ে ভালো হয়, অটোমেটিক তোমাদের ফ্যামিলি ভালো হবে, সোসাইটি ভালো হবে, দেশ ভালো হবে। দেশকে অটোমেটিক উপর থেকে ফেরত আসি পয়সা হেলিকপ্টারে বিলাই দিবে যে টাকা নাও হয়ে গেল, নো, দেশ চেঞ্জ হয় কীভাবে? প্রত্যেকটা লোক ভালো হওয়া লাগবে, প্রত্যেকটা ফ্যামিলি ভালো হবে, প্রত্যেকটা ওয়ার্ড ভালো হবে, প্রত্যেকটা ভিলেজ ভালো হবে, এরকম উপজেলা, জেলা, বিভাগ, রাষ্ট্র চেঞ্জ হয়। কিন্তু আমরা কি চিন্তা করতেছি উপর থেকে বোধহয় কেউ আসবে না বাবা। এবং এইটার জন্য যে এই যে প্রাইম মিনিস্টার, ও তো আর সব কাজ করবে না, কিন্তু ওই রকম লোক হইতে হবে যার মতো ওই কোয়ালিটি আছে। কিন্তু এইখানে কার মধ্যে আছে সেটা আমরা কীভাবে বুঝবো? এটা হচ্ছে এই যে ওপেন ফোরাম, আমেরিকা এই জন্য এত উন্নত, যে হচ্ছে ওপেন ফোরামে সবাই বলবে যে কে কী করতেছে, তারপর আমরা শুনে দেখবো যে এটা ভালো লাগতেছে, ওকে ভোট দিয়ে দিলাম, হয়ে গেল, হেভি। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা কোন জায়গায় ছিলাম? ফায়ার বার্নস, হোয়াট কাইন্ড অফ ভার্ব হচ্ছে বার্ন? 96 নম্বরটা উত্তর দাও। তাহলে ফায়ার বার্নস, ঠিক না? আচ্ছা, এই বাক্যের কি তুমি ভয়েস করতে পারবা? কারণ কি ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না। খেয়াল রাখবা, যে কোনো একটা ভার্ব ওইটা যদি ভয়েস করা না যায় তাহলে ওইটা ইন্ট্রানজিটিভ হওয়ার চান্স আছে। এটা ইন্ট্রানজিটিভ, ফায়ার বার্নস। ইন্ট্রানজিটিভ মানে কি? যেই ভার্বের কোনো অবজেক্ট নাই, সহজ কথা। খেয়াল আছে তো? অবজেক্ট কীভাবে? অবজেক্ট মানে কর্মকারক চিনার বুদ্ধি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে অবজেক্ট আছে, আর যদি না থাকে তাহলে নাই। তাহলে ফায়ার বার্নস, এই বার্নসটা হচ্ছে কি বলো? ইন্ট্রানজিটিভ ভার্ব। বাস, ভার্বের ক্লাসিফিকেশন তো আমরা আলোচনার মধ্যে আনছি। ওকে, নাইস। ক্যারি দ্য ডে, তার মানে কি? যে ভাই ওই কয় না, থার্ড ওয়ার্ল্ডের দেশ ডেমোক্রেসি অতটা ইফেক্টিভ না, আমেরিকান ইলেকশন হয়, আমাদের দেশে হয়, বাট দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ডেমোক্রেসি খুবই ভালো, বুঝতে হবে আগে। ডেমোক্রেসি ভালো না তা না, কিন্তু জনগণকে হচ্ছে এই জিনিসটা বুঝাই দিতে হবে। এখন বাংলাদেশে যেটা ডেমোক্রেসি ভালো, হাসিনা তো কইছে যে আমরা আমাদের মতো করি চালাবো। মূল ব্যাপার হচ্ছে ডেমোক্রেসি ভালো, কিন্তু জনগণকে সচেতন হইতে হবে। সচেতন হওয়াটা খুব কঠিন কাজ না। দেশের লোক মোটামুটি সচেতন, কিন্তু হচ্ছে বুঝতে পারে না। কারণ কি? ফিল্ডে ভালো প্লেয়ার নাই, সব চোর বাটপাররা এরা। এবং ভালো লোক যারা, তারাও আসতে চায় না যে কেন যাবো। কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আসা উচিত, প্রত্যেকের যে চিন্তা ভাবনা করা উচিত, দেশটা কার দ্বারা চালাইলে সবচেয়ে ভালো হবে। ইউনুস চালাক না কেন, অনেক ভালো লোক, যেটা রিয়েলিটি, বাস্তবতা। ওনার সাথে কেউ ভালো থাকে, বিএনপি বা জামাত, অন্য কেউ যদি ওর সাথে ভালো থাকে, লোক দেখাও, আমরা দেখি। আছে? আমার মনে হয় নাই। থাকলে তার কি ভীষণ, ওদের ভীষণ আছে, ওরা ভোট চায়। কেন রে বাবা, ভোট নিয়ে তো তাড়াহুড়া কেন? তুমি একটা কোর্সের যে বিভিন্ন কোচিং সেন্টারগুলোর মতো এদের অবস্থা একই। কোর্স দিল, কি পড়াবে, কবে পড়াবে, কত নম্বরের পরীক্ষা, ওগুলো নিয়ে আলোচনা নেই। তার মানে 2 নম্বরই, সহজ কথা। তো এই জিনিসটা বুঝতে হবে। এটা রিপ্লাই বলে, স্যার গণতন্ত্র নাকি হারাম? আচ্ছা, হালাল হারাম তো ওটা ভোটার তো, তাইলে তো টাকাও হারাম। তো টাকার যে তুমি করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা ছিল, এরকম
ব্যাপারটা হচ্ছে হালাল হারাম মানে আন্দাজে আমি এটা নিয়ে বলবো না, এটা যারা ওনারা বলতে পারবে ওইটা আমার টপিকস না, ঠিক আছে? ওনারা যেহেতু এই বিষয়ে পড়াশোনা করছে, আমি এটা নিয়ে কিছুই বলবো না। তুমি ভোট দিবা তো, হ্যাঁ, তা হালাল হারাম ওইখানে তো সবাই ভোট দিচ্ছে, ভোটার হচ্ছে, তাইলে কি করবো এখন? আচ্ছা, ভালো আছে ইনশাআল্লাহ। ক্যারি দ্য ডে, তাহলে এটা কি হইতে পারে? যে কেউ বলবে যে এটার মানে হচ্ছে যে মানে ওই দিনটা তার মানে কি, সে জয়লাভ করছে। ক্যারি দ্য ডে তার মানে হচ্ছে উইন। ভেরি ফাইন। টু টক ডিসরেসপেক্টফুল অফ স্কেয়ার থিংস কল্ড, ওই যে আছে না? হ্যাঁ, তাহলে এটা কি হইতে পারে? টু টক ডিসরেসপেক্টফুলি। 25 ব্যাচের আমরা ভেবেছি, টোটাল রুটিন আমরা দেখাচ্ছি তোমাকে, এখনই দেখাবো এখন যে 25 ব্যাচের, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটার মানে কি? টু টক ডিসরেসপেক্টফুলি অফ স্কেয়ার থিংস, মানে স্কেয়ার্ড বললে ভুল হবে, এটা হচ্ছে এটা স্কেয়ার্ড কেন দেখছো আমার মাথায় গেছে, সেক্রেট থিংস মানে হচ্ছে পবিত্র বা ভালো জিনিস নিয়ে হচ্ছে অসম্মান করা। কি হইতে পারে? অ্যাপোস্টেসি না, এটা তো হবে না। হেরসিও না, এথিজমও না, ব্লাসফেমি মানে হচ্ছে একটা আইন আছে যে কেউ যদি কোনো হচ্ছে যে ধর্মীয় আইন, এটা যদিও এটা পক্ষে বিপক্ষে মত আছে, এটা মূলত হচ্ছে যে যেমন ধরো কেউ কোনো ধর্মকে অবমাননা করলো, কোনো ভালো লোক সম্বন্ধে খারাপ কিছু বললো, তখন হচ্ছে এই ব্লাসফেমি আইন। হ্যাঁ, ডেন্টাল প্লাস হচ্ছে। আচ্ছা, ইয়ারও একটু প্রশ্ন আমি দেখাবো, দাঁড়াও, এই তোমার ইয়ার চট্টগ্রাম ইউনিভার্সিটি এখনই দেখাবো। আর দুইটা এখানে দি সিনোনিম ইমপ্রম্পটু মানে বুঝতে পারছো তো, এক্সটেম্পোর, ঠিক না? যে কেউ জানে যে হ্যাঁ ভাই তাৎক্ষণিক, ঠিক না? তাৎক্ষণিক, এটা আমরা আমাদের বইয়ের মধ্যে আছে, পড়াইও আমরা, দেখি আমরা তারপর আর কি রয়েছে 100 টাকা। হোয়াট ইজ দ্য মিনিং অফ আউট অফ দ্য উডস? দেখো প্রশ্নগুলো কিন্তু মজার, এদের দেখা যাচ্ছে অনেক ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে আসছে, ঠিক না? আচ্ছা, আউট অফ দ্য উডস মানে কি? এইটা মনে করো বনে ঢুকতে, হ্যাঁ, বনের মধ্যে বন মানুষ, তারপরে গরিলা টরিলা, কে কাকে ধরবে, কসে ভাই পালাও, পালাইতে ওরা উডস, এই উডস মানে কিন্তু কাঠ নেই, উডস মানে ছোট বাগান, মানে ফরেস্টের সিনোনিমের মতো। তাহলে এই উডস যেটা আছে আউট অফ দ্য উডস, তার মানে বন থেকে তারা মুক্ত হয়েছে তখন, তার মানে ডিফিকাল্টি থেকে বাঁচে। আউট অফ দ্য বুশ এটা না, ফ্রি ফ্রম ডিফিকাল্টিস এটা হওয়া উচিত। আউট অফ দ্য ওয়ে, আউট অফ জাঙ্গল না, ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। আউট অফ দ্য উডস, ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, মানে এটার ইয়াটা তোমাকে বললাম, ফ্রি ফ্রম। হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, দেখো তাহলে এটা ক্লিয়ার হয়েছে তো মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখলাম যে হচ্ছে যে ফিজিক্সের কোশ্চেন্সগুলো ডেন্টালের কীরকম। গতকালকে আমরা বায়োলজি আর ইয়াটা দেখছিলাম, কেমিস্ট্রি দেখছিলাম। আজকে ফিজিক্স, ইংলিশটা একটু দেখলাম, আর হচ্ছে সাধারণ জ্ঞান তো বুঝতে পারছো যে কী টাইপের একটা। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু জিনিসটা একটু দেখাই, চিটাগাঙ্গের আগে একটু ইউনিভার্সিটির কোশ্চেন্সগুলো দেখো। মানে হয়েছে কি, আমি বলি যে আমরা হচ্ছে যে এই যে আমাদের যে সামনের যে কোর্সটা আসতেছে, মানে যেটা আমরা 2 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব, সেটা হচ্ছে যে জিএসটি গুচ্ছ, এগ্রি গুচ্ছ, ঠিক না? আচ্ছা, তো এই কোর্সটা আমরা কিভাবে চালাবো, কোন দিন কোন লেকচার, এই গোটাল জিনিসটা। তা আমি আসলে সবসময় আপনার কথা বলার পর লাইভ থেমে চলছে, মনে হয় থেকে সব দেখে ফেলছে, তার নেটওয়ার্ক কাটে দিচ্ছে, তাই নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, নেটওয়ার্ক কেটে দিলে আর কি করা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওই যে তোমাদের যে ইয়াটা, তোমাদের ডেন্টালের পরীক্ষা তো পরশু দিন না, 28 তারিখ, তারপর 1 তারিখে হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি। তা আমরা হচ্ছে যে আগে একটু মানে কোর্সের গোটাল প্ল্যানটা দেওয়ার আগে এইটা আগে, মানে তোমাদের এই পরশু দিন পরীক্ষা, আরে ভাই ভর্তি তো দেখেই হবা, আমি সবাইকে বলি তাড়াহুড়া না, আমাদের কোর্স প্ল্যানটা গোটালটা দেখে তারপরে অন্যদের সবগুলো দেখে যেটা সবচেয়ে ভালো মনে হবে সেইটাতে ভর্তি হবা, কোনো তাড়াহুড়া করে জ্ঞানদামে যাইও না, আগে ডিসিশনটা সুন্দর করে নাও। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে ভাই আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে 10 বার দেখো অন্য জায়গাগুলো, যেখানে সবচেয়ে ভালো হবে সেখানে পড়লে না ভালো হবে, যেটা সবচেয়ে ভালো। এখন হ্যাঁ, এগ্রি গুচ্ছের কোর্স ফি কত টাকা? কোর্স ফি তো অলরেডি আমরা জানাই দিয়েছি যে 2499 এর, ওটা অফারে আছে 1499, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখো এখানে বাংলাটা একটু আগে আমরা দেখি যে কীরকম, কার কীরকম আমরা পাচ্ছি। হ্যাঁ, কমেন্ট না দেখে একটু আমরা কয়েকটা অন্তত চিটাগাঙ্গের কয়েকটা কোশ্চেন একটু দেখি।
জনমতে, আচ্ছা আজকে আমরা একটু দ্রুত দেখবো। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়, কোন রচনার? এটা 52 দিন আসবে না এবার, কিন্তু আগে তো বোঝাই যাচ্ছে এটা। আচ্ছা, পাথর এবার হঠাৎ নড়ে, লাল সালু ঘোষ এবারকে পাথর বলতে বোঝানো হয়েছে। তা আমরা প্রত্যেকে জানি ওই যে মসজিদ আছে না, মসজিদ মিয়া, হ্যাঁ, ওকে হচ্ছে পাথর। লাল সালু উপন্যাস তো সবসময়ের জন্যই বিখ্যাত। কোনটি ভুল? তার মানে ঠিক কোনটা ভুল কোনটা এটা। তাইলে হচ্ছে খিযোগ অক্ষয়, আচ্ছা, তৎযোগ তদ্রুপ, স্বরযোগ যন্ত্র ষড়যন্ত্র, ঠিক আছে। কারাযোগ আগার হবে, কারাগার আগার হওয়া উচিত ছিল, এটা গার দিয়েছে, স্বরে আর থাকলে একটা মাঝখানে, তাহলে ঠিক হইতো। তাহলে এটা ভুল, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, 18 বছর বয়স কবিতা 18 শব্দটি ব্যবহৃত, 18 এটার অর্ধেক করো 2 দিয়া, তাহলে 9 হবে, 9 বার। 18 বছর কবিতা 18 শব্দটি ব্যবহৃত হয়েছে 9 বার। কিছু জিনিস মানে টেকনিক্যালি খেয়াল রাখবা, ঠিক আছে। একজন বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল? এটার এক্সাম্পল সবসময় ভালো না, যে এটা কি খেয়াল রাখতে হবে। যে আমরা যেমন বলি না যে এমবিবিএস, তা ডক্টরের মধ্যে তো সবাই এমবিবিএস করার পরে কেউ কেউ আছে কি করে, যে স্পেসিফিক কেউ হার্ট নিয়ে পড়লো, কেউ হচ্ছে মেডিসিন নিয়ে পড়তেছে, কেউ হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরোলজি। তো এরকম ম্যাক্সিলোফেসিয়াল হচ্ছে এই যে ম্যাক্সিলা যে আমাদের আছে, এই যে এখানে এই ম্যাক্সিলার যে হাড়ের সাথে এইটার সাথে হচ্ছে তোমার যে মুখের যে সৌন্দর্য হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হলে ইয়ে হয়, এইটার হচ্ছে যে একটা অংশ হচ্ছে এই ডেন্টালের একটা অংশ হচ্ছে এটা। গোলাম রাসেল মহেন বল স্যার আজকে কোর্স লঞ্চ করবেন কি রুটিন সহ? আমরা যখনই কোর্স লঞ্চ করি রুটিন সহায় করি। আগে দেখাচ্ছে, আগে দাঁড়াও কোর্স ভাই রে ভাই, এই দেখি আর 18 বছর বয়স কবিতা 18 শব্দটি ব্যবহৃত হয়েছে কতবার? 9 বার। ওকে। যত চাও তত লও তরণী পরে, শরণার্থী কবিতা এর পরের পংক্তি। তাহলে এটা মুখস্থ রাখতে হবে, এটা যারা শরণার্থী পড়ছো তারা জানো কি হবে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। তাহলে হচ্ছে বি নাম্বারটা। ফেব্রুয়ারি 1969 কবিতা শামসুর রহমান বর্ণমালাকে কিসের প্রতীক হিসেবে তুলনা করেছেন? বর্ণমালা যেটা রয়েছে এটাকে আমরা নক্ষত্রের সাথে তুলনা করা যায়, ঠিক না? মানে হচ্ছে যে নক্ষত্র যেমন আলো ছড়া, বর্ণমালা দিয়েও হচ্ছে একটা জিনিসের অন্ধকার দূর হয়ে যায়, বুঝতে পারে নক্ষত্রের সাথে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের অনেক অনেক ভালো, আমার পথ শীর্ষক রচনা এই বাক্যে শূন্যস্থানে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের কি হতে পারে? ভেরি ফাইন শফিল আলম শাকিল, কংগ্রাচুলেশন। আইন কলা জমা, এটা তো খুব ভালো, খুবই ভালো, কংগ্রাচুলেশন। ওই যে রুদ্রমঙ্গল থেকে আসছে না, ওরকম বিনয়ের চেয়ে অহংকারের কি স্বীকারোক্তি না, অহংকারের পৌরষ অনেক অনেক ভালো, এই বি নাম্বারটা। মন্দ নয় হে খাঁটি সোনা বটা, অপরিচিত গল্পে এই উক্তি করেছে। প্রশ্নগুলো একটু দেখে যাও, তাহলে তোমার একটা আইডিয়া আসবে যে আচ্ছা এরকম হয়, ঠিক না? এই উক্তি কে করছে? বিনুদা সম্ভবত। আচ্ছা, এগুলো তো দেখে। সুদি শব্দের সু অংশের নাম, সু, সুবিনি, তার মানে এগুলো উপসর্গ না? দেখেও বলবে হ্যাঁ ভাই এরকম তো উপসর্গ আছে, আমরা পড়ছি। উপসর্গ যেগুলো টাইপ অনুযায়ী আছে সবগুলো ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? উপসর্গ। সিরাজউদ্দৌলা নাটকের 4র্থ অঙ্কে 2য় দৃশ্য অনুষ্ঠিত হয়েছে, তাহলে এগুলা খেয়াল রাখার মতো তথ্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে 23 জুন 1956, 19 জুন 1917, 29 জুন 1917, 2 জুলাই 1757 সম্ভবত সিরাজউদ্দৌলার 4র্থ অঙ্কে 2য় দৃশ্য। তাহলে এগুলো কিন্তু তথ্য খেয়াল রাখতে হবে বই থেকে, তখন যেটা পড়া থাকে। আচ্ছা, ইংলিশটা আমরা একটু দেখি। তোমার মধ্যে হাঁপায় উঠছো না? হ্যাঁ, প্রশ্ন তো হিউজ অ্যামাউন্টসে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সবগুলোর জায়গা থেকে আমরা পাবো ইনশাল্লাহ, দেখবো যে পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ। প্র্যাকটিসটা করতে হবে বেশি করে, তাহলেই। আচ্ছা, তাহলে আমরা ইংলিশটা একটু দেখি যে কি কি রকমের কোশ্চেন্সগুলো কিভাবে আসতেছে। ইফ আই টেক এ পাবলিক বাস আই উইল গেট লেট। তাহলে তুমি লক্ষ্য করছো যে এখানে কিন্তু একটা প্রশ্ন খুব আসতেছে না, ট্যাগ কোশ্চেন্সে আসতেছে। তাইলে হচ্ছে যে আই উইল গেট লেট, তাহলে উনটাই, তাহলে সি নাম্বারটা, ঠিক না? আচ্ছা, অনেকে বলছিল যে ট্যাগ কোশ্চেন্সের একটা ভিডিও খেয়ালে হয়নি। ইফ ই টোল্ড দ্য ট্রুথ দে হিম, তাহলে পাস্ট ফর্ম, ফিউচার ইন পাস্ট, রিসেন্ট পাস্ট উড, তাহলে উড ফর গিভ, বি নাম্বারটা। তার মানে কন্ডিশনাল থেকে ওরা প্রশ্ন দিচ্ছে, বোঝা আছে।
আচ্ছা, হার্ডলি আই অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট দি প্লেন টুক অফ, হার্ডলি হ্যাড আই অ্যারাইভড, তাহলে আর হার্ডলির পরে বিফোর থাকলে বেশি ভালো, আর না হলে বিফোর না থাকলে হার্ডলি হ্যাড হোয়েন দিতে পারি আমরা, হ্যাড এবং হোয়েন। 3 নম্বরটা উত্তর করো। বেশিরভাগ স্টুডেন্ট ভেরিয়াস মুভমেন্টস, আসলে বাংলাদেশে কি চলতেছে এগুলা নিয়ে আমি কোনো মুভমেন্ট, আমি কোনো খবরে দেখি না, ঠিক আছে। আমি কি যে চলতেছে আমি অনেক সময় জানিও না যে বাংলাদেশে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আসলেই জানি না, ঠিক আছে। তারপরে অফিস থেকে স্যার আপনি জানেন না এই ঘটনাগুলো ঘটতেছে, হ্যাঁ আন্দাজে জানি, টাইম লস করে আমার লাভ কি, আমার নিজের বহু কাজ আছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে জানি না কি খবর, মাঝে মধ্যে নোবেল ফোন, হ্যাঁ ভাই অন্যরকম ঘটনা ঘটে গেছে, ধর ঘটুক, টাইম লস করে আন্দাজে। তাহলে হার্ডলি হ্যাড অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট হোয়েন দ্য প্লেন টুক অফ, তাহলে ডি নাম্বারটা। এখানে এই টাইপের 3টা স্ট্রাকচার আছে, খেয়াল রাখবা। নো আই ডোন্ট মাইন্ড ওয়েটিং অ্যাট অল, ইট ডাজন্ট টেক ইউর মোর দ্যান 1 hour, এটা 4 নম্বরটা। গোলাম রাসুল, এটা রসুল মাহিন কোন গ্রুপ? আজকে আমাদের এখানে আমি দেখাবো। আগে মানে আমার দেখো, কোর্স লঞ্চ করলে হচ্ছে আমার লাভ না, টাকা ইনকাম করো, আর পড়াইলে তোমার লাভ। আমি তোমার আগে আমার স্টুডেন্টের আগে এটা করতেছি, এটা এক্সট্রা। আমার হচ্ছে যে আমরা তো দিব রে বাবা, তাড়াহুড়া, মানে সবার সাথে আমাদের সিস্টেমটা বুঝো, অন্যরা খালি কোর্স নিয়ে রেডি, আমরা ভাই পড়ায় শান্তি পাচ্ছি না, কোর্স তো দিব রে বাবা, লঞ্চ করবো, দাঁড়াও। নো আই ডোন্ট মাইন্ড ওয়েটিং অ্যাট অল as long as it doesn't take you more than 1 hour. 1 ঘন্টা ওয়েট করলে সমস্যা নেই, তা আমরা তো হচ্ছে 10-15 মিনিট ওয়েট করাই না, খারাপ যদিও এটা, as long as it doesn't take, মানে নো আই ডোন্ট মাইন্ড ওয়েটিং অ্যাট অল, মানে বলতে 1 ঘন্টা ওয়েট, ওকে ফাইন, বাংলাদেশি যেটা হয় আর কি। আচ্ছা, এটা একটু বুঝাই দিবেন কি, এটা 4 নম্বর না 3 নম্বর? নো আই ডোন্ট মাইন্ড ওয়েটিং অ্যাট অল as long as it doesn't take you more than 1 hour, কোন প্রশ্নটা বলছে? 4 নম্বর। হ্যাঁ, এটা তো এটা মানে আমি ওয়েট করতে মাইন্ড করি না, as long as it doesn't take your more than 1 hour, মানে 1 ঘন্টার বেশি ওয়েট করলে আমি মন খারাপ করি, কিন্তু 1 ঘন্টা ওকে ফাইন, হ্যাঁ এটা বলছে। তাহলে as long as, এটা ইভেন ইফ আনটিল এগুলো তো হবে না, as long as it doesn't take your more than 1 hour, এটা। The changes in the city have occurred, কি হইতে পারে, যে কেউ বলবে যে ভাই র্যাপিডলি, ঠিক না, এটাই হওয়া উচিত, হ্যাঁ। তাহলে দি চেঞ্জেস ইন দ্য সিটি হ্যাভ অকার্ড র্যাপিডলি, সি নাম্বারটা। কোর্সগুলো দেবো তো আমরা ইনশাল্লাহ, মানে পড়াইলেও একটু উপকার হবে ওদের, দেখুক জিনিসগুলো, এইটা আর কি। আই উইল মিট ইউ অ্যাগেইন দ্য উইকেন্ড, তাহলে কি হতে অ্যাট দ্য উইকেন্ড, যে কেউ বলবে ভাই এটা তো আমি বুঝতেই পারতেছি, স্পেসিফিক টাইম বলে অ্যাট দ্য উইকেন্ড, তাহলে হচ্ছে আই উইল মিট ইউ অ্যাগেইন অ্যাট দ্য উইকেন্ড। ইফ ইউ সি হার দিস ইভিনিং, আচ্ছা এটা কীভাবে করতে পারি আমরা, দেখি আমরা কি হইতে পারে। ডু ইউ আস্ক নিনা টু কাম টু মাই পার্টি ইফ ইউ সি হার দিস ইভিনিং, না, উইল ইউ আস্ক নিনা টু কাম টু মাই পার্টি ইফ ইউ সি হার দিস ইভিনিং। খেয়াল রাখবো যে 9-এর বন্ধু 1, 1-এর বন্ধু 9, ওইটা, তাহলে বি নাম্বারটা হওয়া উচিত। ডাজ নিনা কাম টু মাই পার্টি, না, আস্ক নিনা টু কাম টু মাই, তাহলে উইল ইউ আস্ক নিনা টু কাম টু মাই পার্টি ইফ ইউ সি হার দিস ইভিনিং। ওই যে ইফ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইন প্রেজেন্ট, ফিউচার ইনডিফিনিট, এটা, তাহলে 7-এর হচ্ছে বি। উই হ্যাড বেটার ট্রিজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং, উই হ্যাড বেটার বা মূল ভাব প্লান্ট, যে কেউ বলবে হ্যাঁ হ্যাড বেটার, উড বেটার, হ্যাড ট্রেদার, উড ট্রেদার, এগুলো মূল ভাব হয়। উই হ্যাড বেটার প্লান্ট ট্রিজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং, প্লান্ট। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পর ভার্বের আইএনজি হবে। স্মার্ট বাংলা মাস্ট অল স্টেক হোল্ডার্স, ভার্বের আইএনজি দিয়ে কয়টা আছে? 2টা আছে। আচ্ছা, তাহলে দেখো তো এটা কি হবে, 9 নম্বরটা। দেখো, উইথ এ ভিউ টু বিল্ডিং এ স্মার্ট বাংলা, উই মাস্ট এম্পাওয়ার, পাওয়ার হচ্ছে নর্মালি নাউন, এম্পাওয়ার হচ্ছে ভার্ব, মাস্টের পরে ভার্ব দিতে হবে, তাহলে এটা কোনটা হবে? ডি নাম্বারটা। উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ইউজড টুর পরে ভার্বের আইএনজি, তারপর হচ্ছে এম্পাওয়ার, উই মাস্টের পরে মডেল অক্সিলারি ভার্বের পরে ইয়া। হ্যাভিং লাঞ্চ আই টুক এ ন্যাপ, হ্যাভিং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হইলে ভালো, ভার্ব পাস্ট পার্টিসিপল। হ্যাভিং হ্যাড লাঞ্চ, এই হ্যাডটা ভার্ব পাস্ট পার্টিসিপল, হ্যাভিং ইটিং হয় না, হ্যাভিং ইটেন হইলে হইতো, কিন্তু হ্যাডটা ঠিক আছে, অ্যাড ঠিক, তাহলে হ্যাভিং হ্যাড লাঞ্চ আই টুক এ ন্যাপ, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। পড়াই আগে একটু, এই যে শেষ কয়েকদিন থেকে তো মানে অসুস্থ থাকার কারণে পড়ার ওই ফ্লোটা আনতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ, শেষ করবো। দেখো, হোয়াইল কিটা স্ট্রোলিং ইন দ্য পার্ক আই চেঞ্জ টু মিট ইউরোপিয়ান লেডি। আচ্ছা, স্ট্রোলিং মানে বুঝতে পারছো তো,
এটা কি হইতে পারে? While strolling in the park, I chanced to meet you. ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ হবে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এটা কিন্তু অ্যান হবে না, ঠিক আছে? এটা ভায়েল থেকে আসছে, তাহলে এটা হচ্ছে মিট এ ইউরোপিয়ান লেডি। বল পয়েন্ট পেন্স রিকোয়ার্স দেন ফাউন্টেন পেন্স ডু। এটা বলো দেখি 12 নম্বরটা দেখি। বল পয়েন্ট পেন্স রিকোয়ার্স দ্য থিকার দ্য ইঙ্ক দেন ফাউন্টেন পেন্স ডু আছে, অ্যান ইঙ্ক দেন থিকার না, দি পেন পেন্স রিকোয়ার্স এ থিকার ইঙ্ক, এ থিকার ইঙ্ক দেন ফাউন্টেন পেন্স ডু। দ্য থিকার হবে না, এ থিকার ইঙ্ক হবে, এ থিকার ইঙ্ক দেন ফাউন্টেন পেন্স ডু। ওকে। One of the most damaging plants parasites is the stem kita cellworm. Here the underline word is close in meaning in. Underline word কোনটা এটা? Harmful, elegant, versatile, prevalent. এটা harmful word কোনটার সাথে হইতে পারে? Most damaging plants parasites. Parasites যেটা এটা প্যারাসাইট দিয়ে কিছু আছে না, ড্যামেজিং দিয়ে হতে পারে। হার্মফুল আছে, এলিগেন্ট আছে, ভার্সেটাইল আছে, প্রিভেলেন্ট। তাহলে এখানে ওয়ান অফ দ্য মোস্ট ড্যামেজিং প্লান্টস প্যারাসাইটস, এখানে ড্যামেজিংটা ছিল আন্ডারলাইন করা, তাহলে আন্ডারলাইন ড্যামেজিং মানে হচ্ছে হার্মফুল। ওকে। বায়োগ্রি ব্যাস্টার স্যার ডিটেলস বলে স্যার সারা ক্লাস শেষ করেন না প্লিজ। ইকরা সিমি। ইফ ইউ গেট অফ ইউর চেস্ট ইউ উইল ফিল বেটার। 14 নম্বরটা এটা কি হইতে পারে? ইফ ইউ গেট ইট অফ ইউর চেস্ট ইউ উইল ফিল বেটার। হেয়ার গেট ইট অফ ইউর চেস্ট, গেট ইট অফ ইউর চেস্ট মানে বুঝতে পারছো? গেট ইট অফ। একজন খুব ভালো একটা প্রশ্ন, প্রিন্স পলক, মেন্টালি ইল না হোয়েন আই হিয়ার দ্য নিউজ। নেগেটিভ নিউজে ভরা, ওগুলো শুনলে ব্রেন এমনি খারাপ হয়ে যায়, এই জন্য ডোন্ট কনজিউম দ্যাট কাইন্ড অফ ইনফরমেশন। এটা খারাপ। আচ্ছা, এটা কি হইতে পারে? ইফ ইউ গেট ইট অফ ইউর চেস্ট ইউ উইল ফিল বেটার। ও আচ্ছা, বুঝছি, মানে তোমার ভিতরে, মনের ভিতরে খারাপ কিছু, কষ্ট কিছু আছে, এটা প্রকাশ করলে কষ্টটা রিলিভ হবে। আর তুমি খালি শুনতে থাকলে ওই যে খবর যেটা আমরা শুনি, তাই টক অ্যাবাউট ইট, এটা হওয়া উচিত। তার মানে হেয়ার গেট ইট অফ ইউর চেস্ট মানে টক অ্যাবাউট ইট, মানে তোমার ভিতরের কষ্টটা তুমি হচ্ছে যে ইউ উইল ফিল বেটার। হ্যাঁ, ঠিক আছে, যদিও এটা ফিল বানানটা ভুল, FWL হওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা। কোয়াইট এ ফিউ মেজার্স টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক। কোয়াইট এ ফিউ মেজার্স, এটা কি হবে? 15 নম্বরটা, এটা তোমরা উত্তর করো, তারপর আমি বলছি। বলবো কোয়াইট এ ফিউ মেজার্স, এখানে ফিউ মেজার্স এটা হচ্ছে সাবজেক্ট, টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক, তাহলে মেজার্স হচ্ছে কারো দ্বারা টেকেন হবে, তার মানে এটা প্যাসিভে আছে। হ্যাজ বিন টেকেন এটা প্লুরাল, এটা হ্যাজ না হলে হ্যাভ হইলে হইতো। হ্যাভ বিন টেকেন দেয়নি, হ্যাভ বিন টেকেন, সেই নাম্বারটা হ্যাজ বিন অ্যাডপ্টেড হবে, সেই নাম্বার হ্যাজ বিন টেকেন টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক। তাহলে কোশ্চেন্সের যত আমরা অ্যানালাইসিস করি বোঝা যাচ্ছে যে এগুলো আমরা ইনশাল্লাহ পারবো, ঠিক না? আচ্ছা আচ্ছা, এদের হচ্ছে যে একটু ফিজিক্স কেমিস্ট্রিগুলোকে একটু দেখাবো তোমাদের যে কীরকম। আজকে বোধ হয় ধৈর্য ধরা মুশকিল না, অনেকক্ষণ পড়লাম। আচ্ছা, আমরা এখন কোর্সের একটু বলি আগে, যে আমাদের যে এগ্রি গুচ্ছ যে কোর্সটা আসতেছে সেটা আমরা কিভাবে সাজাবো সেটা আমি একটু বলি আগে। আমরা বলছি যে এগ্রি গুচ্ছ যে আছে প্লাস মাইনাস জিএসটি গুচ্ছ, প্রতিদিন 3টা সাবজেক্ট থাকবে, 3টা সাবজেক্ট ডেইলি। তার মানে হচ্ছে যে 3টা সাবজেক্টের যদি আমরা ক্যালকুলেশনটা এরকম করে করি, বায়োলজি, তারপরে ধরো কেমিস্ট্রি, ফিজিক্স অথবা ইংলিশ, প্রতিদিন 3টা সাবজেক্ট। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ক্লাস লাইভ, তো সব ক্লাসই থাকবে লাইভ ক্লাস, তার সাথে প্লাস মাইনাস সামারি। এটা প্লাস মাইনাস দিচ্ছি কেন? আমাদের টার্গেট আছে সামারি দেওয়া, কিন্তু যদি দিতে না পারি এই জন্য মাইনাসও দিয়ে রাখছি, কিন্তু লাইভ ক্লাস হচ্ছে 100%। প্লাস মাইনাস সামারি ক্লাস, প্লাস মাইনাস প্রয়োজনীয় সলিউশন ক্লাস যদি লাগে, বেশিরভাগ ক্ষেত্রে লাগেই না,
প্রয়োজনীয় সলিউশন ক্লাস। ওকে, প্রত্যেকদিন পরীক্ষা কয় নাম্বারের হবে? খুব ইন্টারেস্টিং। প্রতিদিন পরীক্ষা হবে 100 মার্কস। আচ্ছা, এগ্রির নর্মালি ইয়াটা কি থাকে, যে আমরা যদি দেখি যে বায়োলজি 30, তারপরে হচ্ছে কেমিস্ট্রি 20, ফিজিক্স 20, ম্যাথ 20, ইংলিশ 10, ঠিক না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 30, 20, 50, 70, 90, 100। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে আমরা সামারি দিব, ম্যাথের ক্ষেত্রে সামারি। ওকে, আর আমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এগুলোর হচ্ছে লাইট থাকবে, তার সাথে সামারি প্লাস মাইনাস দিতে পারলে আমাদের খুব ভালো হবে। সলিউশন ক্লাস সাধারণত লাগবে না, তারপর দিয়ে রাখছি যদি দেখা গেল যে কোথাও ডিস্টার্ব হয় সেটা। ওকে, তা আমাদের এটা ইনশাল্লাহ আমাদের যে 2 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করে ফেলবো। এখানে যে জিনিসটা আমি ক্লিয়ার কাট করতে চাই সেটা হচ্ছে যে ভাই, মার্কেটে তো অনেকগুলো কোর্স থাকবে বা আছে, তুমি নিজে দেখবা যে অন্যদের পড়ানোটা যদি আমাদের চেয়ে ভালো লাগে তাহলে অন্য জায়গায় পড়বা। আমি সবার জন্য, মানে আমার স্টুডেন্টের জন্য আমি এটা বলি। এবং আমাদের টার্গেটটা হচ্ছে আমরা যেই কোর্সে লঞ্চ করি অন্য দেশে ভালো নাইলে ওই কোর্স আমরা চালাবো না। যেমন অনেকে আমাদের বলে যে ভাই আপনারা যদি এই সাবজেক্টটা দেন না কেন? কারণ কি, কারণ আমরা চিন্তা করি যে এটা ধার করা টিচার নিয়ে আসলে কাছাকাছি হবে, সিস্টেম আমাদের বেশি ভালো হবে, কিন্তু কাছাকাছি জিনিস না। আমরা নাম্বার 1 ছাড়া কোনো কোর্স চালাবো না, এটা আমাদের একদম বৈশিষ্ট্যের মধ্যে আছে। তো এইটা হচ্ছে আমাদের এগ্রি গুচ্ছ। তার মানে প্রতিদিন 3টা সাবজেক্টের হচ্ছে লেকচার হবে, পরীক্ষা হবে প্রতিদিন 100 নম্বর, প্রত্যেক দিন পরীক্ষা 100 নম্বরে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট আমাদের ফর্মুলা অনুযায়ী যদি সে পড়ে, সারা দেশের সবগুলো কোচিং একদিকে করুক, যেই নাম্বার পাবে তার চেয়ে আমাদের ফর্মুলা অনুযায়ী পড়লে ইনশাল্লাহ তার চাইতে 100 নম্বরের পরীক্ষা 12, 15, 20, 18 এরকম নাম্বার ইনশাল্লাহ বেশি পাবে। একদম ক্লিয়ার কাট কথা। তার মানে হচ্ছে আমাদের কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে আমরা হাইয়েস্ট লেভেলটা নিয়ে কাজ করি। যেখানে এখন ব্যাপার হলো যে কেউ যদি বায়োলজি আমাদের চেয়ে ভালো পড়ায় তাহলে সেখানে পড়বা, যদি হয়তো কেমিস্ট্রি ভালো পড়াচ্ছে ওইখানে পড়া, ফিজিক্স আমাদের চেয়ে ভালো পড়ায় ওইখানে, ইংলিশ এগুলোতে কেউ পারবে না, এটা নিশ্চিত ইনশাল্লাহ। ম্যাথের ক্ষেত্রে আমি বলে দিয়েছি, ম্যাথ অন্য জায়গায় যেহেতু অন্য টিচাররা আছে যে নিজেই কোর্স করায়, নিজেই ম্যাথ। আর আমাদের হচ্ছে যে আমরা দেখা গেল যে গেস্ট টিচারের কাছ থেকে হচ্ছে ম্যাথ যেটা আমরা সামারি দেব সেইটা, এটাতে আমার মতে ম্যাথ চাইলে যারা নিজেই পড়াবে সে আরো ভালো করতে পারে, কিন্তু এগুলাতে পারবে না নিশ্চিত, কারণ এটা আমি নিজে পড়াবো। ক্লিয়ার জিনিসটা বোঝা গেছে? আর হচ্ছে যে আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এগ্রি এবং হচ্ছে যে জিএসটি গুচ্ছের যে আছে সেটা। ওকে, আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমি যেটা বলবো এগ্রি জিএসটি গুচ্ছের ক্ষেত্রে, যে এগ্রি গুচ্ছতে আমরা যে পরীক্ষা তোমার নিব এবং আমি যে হচ্ছে যে লাইভে যে আমি কোশ্চেন্স অ্যানালাইসিস করবো যেটুকু বলবো, তার সাথে এই 2টার সাথে সামারি যদি আমরা দিতে পারি ইনশাল্লাহ, আমাদের টার্গেট আছে দেওয়ার, বাকিটা আল্লাহ ভরসা। এই জন্য প্লাস মাইনাস দিয়ে রাখছি, কারণ যে না দিই আমি আগে বলে দিব যে ভাই দিতে পারলে খুবই অসাধারণ হবে। যেমন মেডিকেলের সামারি গেম চেঞ্জিং, এরকম যে আমরা দিতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে যে মানে খুবই ভালো হবে। কিন্তু আমি যেটা জিনিস দেখো যে আমার খুব ভয় লাগে কোন জায়গায় জানো, যেমন আমি আজকে তোমাদের বলি একটা জিনিস দেখাই, কোথায় জানি আমাদের যে 25-26-এর যে ব্যাচ, তাদের ব্যাচের আমি আজকে হচ্ছে ওদের পড়ানোর আগে যে আমরা কমিটমেন্ট করছিলাম সেটা আমি বের করছি আজকে। আমি অফিসে বললাম যে আমাকে দাও, তা ওদের আমি দিয়ে দেখলাম যেমন ওদের ইংলিশের কোর্সটা কিন্তু শেষ হওয়ার কথা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে, কিন্তু ওদের যেই অনুযায়ী পড়ানোর কথা সেটা আমি কমপ্লিট করতে পারিনি। এই জন্য ডিসেম্বর, জানুয়ারি, এটি কি ফেব্রুয়ারি এখনো শেষ করিনি। কেন? কারণ কিন্তু তার কিন্তু শেষ করে দেওয়ার কথা 4 মাসে, কিন্তু যে অনুযায়ী ওইটা পড়ায়নি, এই জন্য আমার নিজের লস হোক, এটা হচ্ছে আমাদের যে এটা যে সিস্টেম অনুযায়ী শেষ না করে শেষ করবো না। আচ্ছা, তো ইংলিশের ক্ষেত্রে এটা, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে যেটা কোর্সগুলো চালাই থেকে আমি তো লক্ষ্য করি যে কি ঘটে, অনেকে ঠিকভাবে ক্লাস করে না, এবং ঠিকভাবে ক্লাস না করার কারণে কি কারণে করে নাই, হয়তো বা কলেজের পরীক্ষা ছিল, ইয়ার ছিল, আবার আমরা মেডিকেলের কোর্সগুলো খুব ফ্লোতে পড়াইতে গেছি যখন, তখন ওদেরকে বলছিলাম তোমরা একটু সামারিগুলো করে রেগুলার পরীক্ষা একটু দাও, কিন্তু ওই যে রেগুলারিটি না থাকলে হয় না। তো এই জন্য আমরা সামনের যে নতুন আরও টিম মেম্বার, এই যে আমাদের দেখছো না, আমাদের যে নতুন হচ্ছে আমাদের একাডেমিতে আরও লোক জয়েন করাচ্ছি আমরা, তো এদের কাজই থাকবে যে প্রত্যেকটা স্টুডেন্টের
রেগুলারিটিটা নিশ্চিত করা। তুমি যদি আমাদের কোর্সে রেগুলার পড়ো তুমি অবশ্যই ভালো করবা, কিন্তু রেগুলারিটি নেই। বেশিরভাগ স্টুডেন্টের রেগুলারিটি না থাকার কারণও আমরা জানি সে একটা মেন্টাল ডিজিজে আক্রান্ত। মোস্ট অফ দ্য স্টুডেন্ট সেটাকে বলে ADHD, সে নিজেও জানে না কিন্তু আমরা এটা জানি। এটাকে বলে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার মোস্ট অফ দ্য স্টুডেন্টস। এবং এইটার কারণে স্টুডেন্টরা সে রেগুলারিটি নাই, সে রেগুলার যে ক্লাস যদি না, যারা আছে তারা কিন্তু খুবই অসাধারণ করবে, এটা আমরা বুঝতে পারি তার পরীক্ষার নাম্বার থেকে শুরু করে সব কিছু। তো এই ক্ষেত্রে আমরা চাই যে ভাই তুমি মানে আমাদের কোর্সে যদি তুমি রেগুলার ক্লাস না করো তাহলে আর জীবনে সম্ভব না। কারণ আমরা সবসময় অল্প সময় মূল জিনিসটা পড়াই দিই এবং পড়া হচ্ছে যে খুব সুন্দর করে কিভাবে তোমার শেষ করা যায় সেই অনুযায়ী আমরা করি। তো যাই হোক, এটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। স্যার ফিটা একটু স্যার আবার বলেন দেন, আর ভর্তি কবে থেকে শুরু একটু বলে দেন। ভর্তি তোমরা আগামীকাল থেকে হইতে পারো, কোনো সমস্যা নেই। ভর্তি কেউ কেউ হয়েছে বোধ, আমি জানি না এক্স্যাক্টলি, যেহেতু ভর্তি হচ্ছে তোমার 2499, এখন আছে 1499 টাকা, ঠিক আছে? ওকে, মানে এটা ফি, এটা আমি সত্যি কথা কি জানো, আমার এইখানে এই কোর্সটা যেটা যে তুমি ভাইয়া এইটা মূলত আমাদের যারা হচ্ছে যে সুপার কমান্ডোর স্টুডেন্ট, তারা যাতে, যারা মেডিকেল হয়নি তারা যাতে নিশ্চিত এক জায়গায় টিকে যায়, এই জন্য এই কোর্সটা। এটা তো বাইরের স্টুডেন্টরাও ভর্তি গতবার নেই, এবার আমরা যাচ্ছে, ঠিক আছে, অনেকে বাইরের বলে যাবে ওইখানে পড়লে আমরা হয়তো, ঠিক আছে, এবার আমরা রাখতেছি বাইরের যারা তারা ভর্তি হতে পারবে। এবং আমি সবসময় বলি কি জানো, আমার সিস্টেমটা খুব ইজি, যে ভাই আমার সাথে কেউ ভালো পড়ে তুমি সেইখানে পড়ো, একদম ক্লিয়ার কাট কথা। মানে আমি সবসময় এটা বিশ্বাস করি কেন, একটা স্টুডেন্টের জন্য দরকার কি কঠিন পড়াটা সহজ করা। কারণ আমার সাথে যদি কেউ কোথাও সহজ করে দেয় সেখানে পড়বে, আমার কাছে কেন পড়বে? এবং এটা আমি চাইও না। আমি আল্লাহ সবসময় বলি যে আল্লাহ, আমি যেই কোর্সটা চালাবো এটা যাতে আমাদের কাছাকাছি কেউ যদি আসতে পারে, আমি যাতে ওই কোর্স নাই চালাই। মানে কোর্স যদি আমি চালাই, হয় আমাদের কাছাকাছি কেউ থাকবে না, তাহলে যাতে ওই কোর্স আমি চালাই, আর নাহলে দরকারে নাই। মানে আমার ইথিক্সটা এটা, মানে নাম্বার 1 অনলি 1, এর কোনো অপোজিট, এর কোনো অল্টারনেটিভ শব্দ নাই। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তা এইটা হচ্ছে তোমাদের হচ্ছে যে এগ্রি গুছো, জিএসটি গুছো, এটা নিয়ে ভিডিও চলে আসবে ইনশাল্লাহ, আশা করছি তো কালকে আসবে। আচ্ছা, মানে ওই যে একাডেমিকের যারা আমাদের পড়ছে তাদের আমি হচ্ছে ওই জিনিসটার জন্য যে তাদের হচ্ছে যে আমরা যে পড়াচ্ছি, মানে আমি সবসময় বললাম না যে আমরা মানে একটা স্টুডেন্টকে যে আমি আমার যেটা বিশ্বাস যে অনলাইনে 1 নাম্বার জিনিস পড়ানো সম্ভব। আচ্ছা দেখো, ইজি এ প্লাসের প্রস্তুতি যেটা আছে সেটা একটু দেখাই। আচ্ছা, ইজি এ প্লাস এটা হচ্ছে এইচএসসি 2025-এর, দেখো। আচ্ছা, এখানে দিয়ে রাখছে এটা 24, দেখো মূর্খ হইলে যা হয় মানে দিবে 25, দিয়ে রাখছে 24। আচ্ছা, এখানে আমি দেখাই কি খবর, এই যে মানে 25-এরটা, এই যে এটা পাইছি ওইখানে ভুল করে। তাহলে এইচএসসি 2025 ব্যাচের ইজি এ প্লাসের কোশ্চেন, এটা মানে ওটা অন্য একটা দেখাচ্ছিল, ঠিক আছে। তাহলে তুমি দেখো এইচএসসি 2025 ব্যাচের না, তাহলে ইজি এ প্লাস অধ্যায় ভিত্তিক রিভিশন এক্সাম প্রোগ্রাম, এটা শুরু হচ্ছে 10 মার্চ। সর্বমোট সিকিউ একদম 45টা, কেমিস্ট্রি 16টা, ফিজিক্স 15টা, বায়োলজি 14টা। সর্বমোট এমসিকিউ একদম 45টা, কেমিস্ট্রি 16, ফিজিক্স 15, বায়োলজি 14। ডক্টর নাবিল BD.online, এটার মাধ্যমে পরীক্ষা দিতে পারবা। কি থাকবে? লাইভ সাজেশন ক্লাস, সিকিউ এক্সাম, এমসিকিউ এক্সাম, সিকিউ সলিউশন শিট ওয়েবসাইটে দেওয়া হবে, সিকিউ এবং এমসিকিউ এর সলিউশন ক্লাসের ভিডিও গ্রুপে দেওয়া হবে। কোর্স ফি কত? 4999, অফারে থাকবে 2999। তার মানে তো ফিজিক্সের 2টা বই, কেমিস্ট্রির 2টা, বায়োলজির 2টা, ইনশাল্লাহ আশা করি 100%, আশা করি যে 90%-এর উপরে তুমি নাম্বার পাবা। এটা 2999। কি পাইলা? লাইভ ক্লাস তুমি পাচ্ছ, সিকিউ এক্সাম, এমসিকিউ এক্সাম, এবং তার সাথে হচ্ছে সিকিউ এবং এমসিকিউ যেগুলো আমরা পরীক্ষা নিব সেগুলোর হচ্ছে যাতে তুমি সলিউশন ক্লাস এটা থাকবে। এটা হচ্ছে কম্প্যাক্ট কোর্স, তোমার হচ্ছে অল্প সময়ে তোমার 90% বা 95% নাম্বার নিশ্চিত করার জন্য যেভাবে পড়া হচ্ছে সেই অনুযায়ী আমরা পড়াবো, বাস। আচ্ছা, একটু জাস্ট বুঝাই দেই। এরপরে আরেকটা সিজি প্লাস মডেল টেস্ট প্রোগ্রাম, এটা কি আছে? কোর্সের এটা 7 মে, এটা মডেল টেস্ট। এখানে কি হবে? বোর্ড পরীক্ষার অনুরূপ সর্বমোট 41টা পরীক্ষা। ওইখানে কি পরীক্ষা আছে? কেমিস্ট্রি 6টা, ফিজিক্সের 6টা, ইংলিশের 6টা, বায়োলজির 6টা, ম্যাথের 8টা, বাংলা 6টা, আইসিটি 3টা। তুমি সব গুনিও যে ঠিক আছে কিনা, ঠিক আছে? আমি সবসময় বলি যে আমরা 2 নাম্বারই করতে পারি, তো এই জন্য গুনে দেখবা। সিকিউ সলিউশন শিট ওয়েবসাইটে দেওয়া হয়। ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, বায়োলজি 2টা, ইংলিশের 4টে, সর্বমোট 10টি লাইভ সলিউশন ক্লাস রয়েছে। এইটা হচ্ছে 7 মে, এটা হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম। একদম মডেল টেস্ট মানে যেইভাবে এ প্লাসের পরীক্ষাটা হবে সেই অনুযায়ী 7 মে থেকে শুরু হবে। তোমাদের 26শে জুন কিন্তু মডেল মানে ফাইনাল পরীক্ষা, ঠিক না? ওই অনুযায়ী আমরা এটা রুটিনটাও আমি রেডি করছি, দিয়ে দিতে পারবো। আর এটা কোর্স ফি কত? 2999, স্পেশাল অফার দিয়ে 1999। এটা হচ্ছে মডেল টেস্ট। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার 4999, অফারে 2999। এটা গেল তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আর এখানে যে পরীক্ষাটা হবে, এখানে কি আছে সব ক্লিয়ার বুঝাই দিয়েছি।
তারপর যদি কেউ বুঝতে না পারে এটা। আচ্ছা স্যার, যারা স্যার সুপার কমান্ডোতে তাদের জন্য স্যার ডিসকাউন্ট দেওয়ার কথা স্যার আমাদের জন্য গ্রুপে দিতে চাইছিলেন। আসলে যেই কোর্সটা এটা তোমাদের সুপার কমান্ডোর জন্যই, ওটা আমি গ্রুপে বোধহয় বলছিলাম, তুমি দেখো সেদিন আমি বলছি। কি কব আসলে মানে এটার ঠিক আছে, তোমরা যারা হচ্ছে যে সুপার কমান্ডোর তোমরা হচ্ছে 1390 করে দিবা, যাও। ঠিক আছে, মানে আর কি কব, মানে এটা আসলে ওইটা কোর্সটার শোনো আমাদের, আমি তো বললাম তুমি মানুষের সবারই কোর্স করো না কেন, করে দেখো। আমি যেটা করাবো এটার কাছাকাছি নো বডি ইনশাল্লাহ, ওটা সিস্টেমে এটা পারবেই না ইনশাল্লাহ, কারণ আমাদের সিস্টেমটাই তুমি প্রত্যেকটা লেকচার বলো, পরীক্ষা বলো, আনবিলিভেবল। এই জিনিসটা মেসির খেলা আর তুমি বাংলাদেশের খুচর মসরের খেলা, 50 জন মিলে খেলালেও একাই যা খেলাবে, এটা গেম চেঞ্জিং। আচ্ছা এইচএসসি 26, আচ্ছা 26 ব্যাচের ইজি এ প্লাস, আচ্ছা 26 ব্যাচের ইজি এ প্লাস না, 26 ব্যাচের ইজি এ প্লাস কোর্স আসতেছে যেটা, ওটা তো ইজি এ প্লাস, ওটা হচ্ছে ইজি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওদের আলাদা কোর্স থাকে, ইংলিশের আলাদা কোর্স। ওইটা ইজি এ প্লাসের এই কোর্সটা শেষের সময়ের জন্য আসে, আর ইজি এ প্লাসের জন্য ইজি ফিজিক্স, ইজি কেমিস্ট্রি, এরকম আলাদা আলাদা কোর্স থাকে। ওইটা হচ্ছে 26-এর কিন্তু এই কোর্স, এইটা আমরা ওদের আজকে আমি গ্রুপে বলছিলাম যে ওদের আগামী মাসের ইনশাল্লাহ 10 তারিখের মধ্যে আমরা শেষ করবো আশা করছি। কোর্সটা শেষ করার পরে আমরা নতুন কোর্সটা শুরু করব, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? কারণ ওই কোর্সটা শেষ না করে নতুন কোর্স শুরু করি না, এবং এইবার কোর্স শুরু করার আগে নিয়মগুলো খুব কড়াকড়ি করা হবে। ভাই তুমি রুটিন অনুযায়ী যে ক্লাস করতে পারো, রুটিন অনুযায়ী যে পরীক্ষা দিতে পারো, তারপরে হচ্ছে যে দৈনিক তুমি পরীক্ষা দিতে পারো, তাহলে ভাই কোর্সটা করো। মানে আমার খুব বিরক্ত লাগে, আমি এই একাডেমিকের কোর্স করাইতে গিয়ে আমি যেটা দেখছি যে এরা ঠিকভাবে রেগুলারিটি মেনটেন করতে পারে না। কেন? হ্যাঁ ভাই কলেজের পরীক্ষা আনতে, আরে ভাই তাহলে কেমন করে তোমার রেজাল্ট আমি ভালো করাবো? তুমি যদি আমার গাইডলাইনই ফলো না করো তাহলে আমি রেজাল্টটা কোথা থেকে তোমাকে তৈরি করাবো? কয় যে ভাই হবে, ওইভাবে হয় না তো ভাই। মানে এটা তো তুমি রেগুলারিটি না থাকলে তুমি হচ্ছে যে অসাধারণ স্টুডেন্ট হইতে পারবে না। যাই হোক এটা, হ্যাঁ ফ্রাইডের 26-এর যেটা 26, তারপরে প্রি মেডিকেল সবগুলো করছে এই 2-1-এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। ওকে, তা তোমরা প্রত্যেকে দোয়া করিও। আমি জাস্ট জিনিসটা জানাই দিলাম, এবং খেয়াল রাখবো যে ভাই আমাদের কোর্সের, আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার বলি, আমাদের কোর্সের বাংলাদেশের কারো কোর্স তুমি মিলাইতে যাও, ওয়ার্ল্ডেও মিলাবা না। সেইটা কোর্স আমি দিব মানে ওটা 1 নম্বর ছাড়া দিব না, একদম সহজ কথা। সিস্টেমে এটা এরকম, কারণ পড়ানোটা আমরা জানি কীভাবে সবচেয়ে সহজ করতে হয়। প্রশ্নের মান নাম্বার 1, মনিটরিং সিস্টেম আমার মন মতো এতদিন ছিল না, কিন্তু তারপর যেটা ছিল অন্যদের চেয়ে অবশ্যই নাম্বার 1, আর এখন যেটা করবো এটা এক্সট্রিম ইনশাআল্লাহ। তা প্রত্যেকে ভালো থাকবা, দোয়া করবা ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলে থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ আবার আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে। আসসালামু আলাইকুম।